নমস্কার। চিন্তন ফেসবুক পেজ থেকে আজকে আমরা বিশেষ জরুরি আলোচনায় এসেছি। একটু পরেই আমরা লাইভ স্ট্রিমিংটা ঠিকঠাকভাবে শুরু করব। আমাদের যারা আজকে অতিথি আছেন তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। একটু অপেক্ষা করি যাতে আমাদের যারা দর্শক বা শ্রোতা যাদের আসার কথা হয়তো একটু অপেক্ষা করছেন, একটু দুঃখ প্রকাশ করছি, মাপ চাইছি যে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু সময় লেগেছে, দেরি হয়েছে একটুখানি, অনেকটাই সময় পেরিয়েছে, প্রায় 19-20 মিনিট সময় আমরা অতিক্রম করেছি। ইতিমধ্যে দুজন এসেছেন আমি দেখছি, কিন্তু আমার কথাবার্তা ইত্যাদি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু যদি আমাদের এই কমেন্ট বক্সে দেখতে পাই। আরো একজন জয়েন করেছে। জাস্ট একটুখানি দেখে নিই। জয়েন করছেন, এবার সংখ্যা বেড়ে যাচ্ছে ক্রমশ, কিন্তু আমাকে জানান এই কমেন্ট বক্সে যে কথাবার্তাগুলো আমাদের শোনা যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ, রঞ্জনবাবু লিখেছেন আমি আছি, কিন্তু কথা শুনতে পাচ্ছেন তো? রঞ্জনবাবু, কথা শোনা যাচ্ছে? দেখুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা, আছি, ঠিকই আছি। যাকে নমস্কার। চিন্তন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের কাছে এসে আমরা হাজির হয়েছি। আমাদের বিশেষ কারণে আমরা আলোচনায় এসে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। আপনারা জানেন এখন সারা রাজ্যব্যাপী, দেশব্যাপী বলতে গেলে আলাপ আলোচনা চলছে আমাদের রাজ্যতে তোলপাড় SIR। স্যার, স্যার মানে তো আমরা মহাশয়ই জানি, তো SIR সে আবার আরেক রকমের কি হয়ে দাঁড়াচ্ছে। এই স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার ভর্তি লিস্টে এর আগে কি কখনো হয়নি, কিন্তু এই যে স্পেশাল এই ক্যারেক্টারটা নতুন করে যুক্ত হয়েছে। আমরা শুনেছি, আমরা জানি যে 2002 সালের ভোটার তালিকা, সেই ভোটার তালিকা যারা পাবলিশ করেছেন, যারা ওয়েবসাইটে শো করেছেন, ওয়েবসাইটে শো করার পরে এখন দেখা যাচ্ছে যে নানান প্রশ্ন এসে দাঁড়াচ্ছে আমাদের কাছে। আমরা যে প্রশ্নটা, মূল 4টে প্রশ্ন আমরা সামনে উপস্থাপন করছি। 1 নম্বর হচ্ছে যে ভোটার তালিকায় নাম রাখা, এটা অর্থ বা এর উদ্দেশ্য ভোটার তালিকায় নাম রাখা নাকি মানুষকে ভীত সন্ত্রস্ত করা, মানুষ যেভাবে ভয় পাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নাকি NRC চালুর একটা প্রারম্ভিক কাজ, সেটা সেরে রাখতে চাইছে সরকার। তৃতীয় প্রশ্ন, নির্বাচনের আগে অনেক ইস্যু, আমাদের তো নির্বাচন সামনে রাজ্যে, অনেকগুলো ইস্যু, সেই ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্যে এটা কি একটা মতলব? এটা কি মতলব হচ্ছে বাইনারি, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের যে শাসক রয়েছেন তাদের যে বাইনারি, সেই বাইনারি যেমন প্রতিবাদ হয় সেটার জন্য। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় কথা, এইসবের খেলাখেলিতে মানুষ দাঁড়াবেন কোথায়, তারা কি করবেন, নাকি বজ্র আটুনি ফসকা গেল, অর্থাৎ এত সবের পরেও আমরা দেখব যে সে ভোটের সময় মানুষ আর ভোট দিতে পারছে না, ভোট দখল হয়েছে এত সবের পরে, সেটাই কি হবে? বাকি প্রশ্ন সমস্ত আপনাদের, অনেক প্রশ্ন আসবে এবং
মাননীয় দর্শক বা শক্তিমণ্ডলী যারা এসেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক অভিবাদন জানাই। আপনাদের আলাপ আলোচনা, আপনাদের প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে আমাদের আলোচনা হবে। আপনারা প্রশ্ন করবেন, আমাদের কমেন্ট বক্সে পর প্রশ্নগুলো আপনারা করবেন। যারা আলোচক আছেন তাদের কাছে আমরা বিনয়ের সাথে সেই প্রশ্ন তুলে ধরবো, ওনারা তাদের সাধ্যমতো উত্তর দেবেন। প্রথম আমি হাজির করি যে আমাদের যিনি আছেন অলোকেশ দাস, প্রাক্তন সাংসদ। নমস্কার। সঙ্গে আমাদের আছেন ফিরদৌস শামীম, সবারই পরিচিত আইনজীবী। আমরা এবার আমাদের আলোচনার মধ্যে এসে যাই। সেটা হচ্ছে যে আমরা যে আলোচনা করতে চাইছি, আমাদের প্রকৃত 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই ভোটার তালিকা নিয়ে যা কারবার হচ্ছে, 4টে প্রশ্ন আমরা করলাম। আমার মনে হয় প্রথম একটু আমরা অলোকেশ দাস, ওনাকে জানতে চাই তার অভিমতটা একটু ছোট্ট করে আপনি 3-4 মিনিট যদি বলেন, এবং তারপর আপনি 4-5 মিনিট বললেন, বলার পরে আবার আমাদের প্রশ্ন করতে হবে। অলোকেশ দাস, আপনি একটু বলুন। আচ্ছা, নমস্কার। প্রথমে আমি বলতে চাই, রবীন্দ্রনাথের কবিতা আছে যে যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। কেষ্ট যদি চুরি করে সব ব্যাপারে, তাহলে কিন্তু গিন্নি কেষ্টকে চুরি করতে বলবেই, চোর বলবেই। আমাদের দেশে 1950 সালে যখন সংবিধান হয়, তখন সার্বজনীন ভোটার অধিকার সেটা আম্বেদকর সাহেব প্রদান করেন সংবিধানের মাধ্যমে। আমি প্রথমে বলি যে সেই সময় কটা দেশে সার্বজনীন ভোটাধিকার ছিল। কোনো জায়গায় শ্রমিকের ভোটাধিকার ছিল না, কোনো জায়গায় গরিব মানুষের ভোটাধিকার ছিল না, কোনো জায়গায় মহিলাদের ভোটাধিকার ছিল না। প্র্যাকটিক্যালি 1950 সালে সার্বজনীন ভোটাধিকার প্রদান একটা বৈপ্লবিক কাজ আমাদের সংবিধানে। 1975 সাল নাগাদ উন্নত যে দেশগুলো, সেইগুলো তারা সার্বজনীন ভোটাধিকার প্রয়োগ করা শুরু করে। ফলে সেই দিক থেকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, 1950 সালে উনি যখন সবার জন্য ভোটের অধিকার দিলেন, তখন কে প্রতিবাদ করেছে? আরএসএস। আরএসএস প্রথম বলে যে সার্বজনীন ভোটের অধিকার আমরা মানি। এখান থেকে আজকে বুঝতে হবে, এই যে ভোটের তালিকা থেকে জোর করে নাম বের করা, সবাইকে ভোটের অধিকার প্রয়োগ করতে না দেওয়া, এবং আজকে এটা সকলের কাছে পরিষ্কার যে বিজেপি মানে একটা রাজনৈতিক উইং আরএসএস এর, তারা এখন রাষ্ট্র ক্ষমতায়। ফলে সেই যে তখনকার যে তাদের কর্মপদ্ধতি, তাদের মতামত, সেটাকে তারা সরকারের মাধ্যমে কার্যকরী করতে চাইছে। এটা এক। দ্বিতীয়, আমাদের রাজ্যের সমস্যাটা হচ্ছে এরকম। দেখুন, আমাদের এই 14 আগস্ট মাসে একটা রাজ্যের সমীক্ষা বেরিয়েছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে তারা একেবারে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তারা বলেছে যে আমাদের রাজ্যে প্রায় 1,04,17,931 অতিরিক্ত ভোটার আছে। অতিরিক্ত ভোটার বোঝেন, হলো জাল ভোটার, জালিয়াতি ভোটার, যে ভোটার অস্তিত্বহীন সেই ভোটার ঢুকে আছে, মৃত ভোটার সে ঢুকে আছে, সে ভোটের দিন জ্যান্ত হয়ে ভোট দিতে যায়। এবং এই সবগুলোকে ব্যবহার করে শাসক তৃণমূল তাদের পক্ষে এই ভোটটাকে আনার জন্য। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 13.69%। 100 জনের মধ্যে প্রায় 14 জন তারা হচ্ছে জালিয়াতি ভোটার, জাল ভোটার। এখন এই ভোটার গুলোকে যখন আছে, তখন এই ভোটার করার প্রক্রিয়া একটা আছে, প্রশাসনকে ব্যবহার করা হয়। এবং কিরকম ব্যবহার করা হয়, তার পেছনে কারা আছে, এটাও পরিষ্কার হয়ে গেল সম্প্রতি নির্বাচন কমিশন যখন 4 জন নির্বাচনী আধিকারিককে শাস্তি দেওয়ার কথা বললো, এফআইআর করতে বললো, সাসপেন্ড করতে বললো, প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এইটা তো পরিষ্কার, 2011 সাল থেকে 2015 সাল রাজারহাট, নিউ টাউনেই প্রায় 70,000 ভোট বেড়ে 74,000 ভোট বেড়ে গিয়েছে। ফলে এটা বোঝা যায় যে আমাদের রাজ্যে বহুল প্রচলিত যে তৃণমূল কংগ্রেস শাসক দল, তারা আরজি করের ঘটনা ঘটাচ্ছে, তারপরে হচ্ছে দক্ষিণ কলকাতার আইন কলেজে ঘটনা ঘটছে, দুর্গাপুরের ঘটনা ঘটছে, এত ধরনের দুর্নীতি হচ্ছে, বালি, তারপরে কয়লা, ইত্যাদি ইত্যাদি। তারপরেও তৃণমূল যেতে কি করে? তার অন্যতম বিষয় হচ্ছে যে ভোটার লিস্টে জালিয়াতি,
ফলে সেই জন্য এই যে ধরুন এসআইআর যদি সাধারণ অর্থে বলা হয়, ওরা বলছে যে দেখুন যারা মৃত ভোটার তাদেরকে সরিয়ে দেবো, যারা স্থানান্তরিত ভোটার তাদেরকেও সরিয়ে দেবো, আর যাদের একাধিকবার নাম আছে তাদেরকেও সরিয়ে দেবো। এটা যদি হয় একটা নিরপেক্ষ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা, তাতে কে আপত্তি করতে পারে? এই এসআইআর তো গ্রহণীয়, অসুবিধা কিছু নেই। কিন্তু এসআইআর এর ভেতরে কতগুলো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের একটা কথা আমি প্রথমে বলেছি আপনাদেরকে। দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য, যেটা মহারাষ্ট্রে প্রমাণ হয়েছে যে সেখানে 5 বছরে ভোটার বাড়লো 32 লক্ষ, আর 5 মাসে বিধানসভা ভোটের আগে সেখানে ভোটার বাড়লো হচ্ছে প্রায় 37 লক্ষ। এবং সেইটা বাড়লো বিজেপি যে যে কেন্দ্রে হেরে গিয়েছিল সেই জায়গায়। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এই যে বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল প্রথম দফায়, বিহারে কেন হলো? বিহারে 80টা বিধানসভা কেন্দ্রে জিতেছিল প্রার্থীরা 5,000-এর কম ভোটে, এবং আপনি দেখুন গড়ে সেখানে ভোট কাটা গেছে প্রায় 24,000 করে, 243টা বিধানসভা কেন্দ্র। তাহলে এবং সেই বিধানসভা কেন্দ্রগুলোতে ভোট কেটেছে বেশি যেখানে বিজেপি হেরেছে। ফলে সেই জন্য এইটা বুঝতে হবে, একটা একদম নির্দিষ্ট লক্ষ্য প্রসূত। হরিয়ানায় যখন একটা প্রার্থী হেরে গেল বিজেপির কাছে, হেরে গিয়ে বলল যে আমি সিসিটিভির ফুটেজ চাই, তখন কোর্ট রায় দিল যে সিসিটিভির ফুটেজ ওদের দিতে হবে। সেই দিনকে ইলেকশন কমিশন অ্যানাউন্সমেন্ট করেছে যে না, কোনো ইলেকট্রনিক গ্যাজেটের কোনো ফুটেজ কোনো বাইরের কোনো লোককে দেওয়া যাবে না। এবং এটা তো সত্যি কথা। আমি যখন পার্লামেন্টে ছিলাম, মনমোহন সিং এর আমি লিবারেল ভিউ দেখেছিলাম। উনি বলতেন যে নির্বাচন কমিশন হবে একটা নিরপেক্ষ, এবং বলতেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেতা করবে। সেটাই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। আমার চেয়ে শামীমদা ভালো বলতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের মোদী এবং অমিত শাহ জোর করে তারা দ্রৌপদী মুর্মুর কাছে লিখে পাঠিয়ে দিলেন জ্ঞানেশ কুমারের নাম, এবং সই হয়ে চলে এলো। জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারে বসে পড়লো। লোকে বলল যে অমিত শাহ সংঘের লোক, তারা নির্বাচন কমিশনের চেয়ারে এসে বসে পড়লো। ফলে নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ নয়। এবং বিহারে আরো প্রমাণ করে দিয়েছে যে আসলে তারা যেটা করতে চাইছে, নির্দিষ্ট রাজনৈতিক দলকে জেতানোর জন্য তারা ভূমিকা গ্রহণ করছে। এটা আর একটা কথা। আর আমার ছোট্ট 3 নম্বর কথা, যেটা দ্বিতীয় প্রশ্ন এসেছে, আমি জানি না এটা যাওয়া উচিত হবে কিনা এখন, কিন্তু আমি এটা বলতে পারি যে দেখুন, এই যে এর আগে 8বার এসআইআর হয়েছে, নির্বাচন কমিশনই সেদিনকে জ্ঞানেশ কুমার নিজে মুখে বললেন, আমরাও জানি। কিন্তু 8বারের কোনোবার ভোটারদের ভাগ করা হয়নি। এবার 3 ভাগে ভাগ করা হলো কেন? 87-র আগে, দ্বিতীয় 2003-এর আগে, মানে 2004-এর 2 ডিসেম্বরের আগে, তৃতীয় তারপরে আজকে পর্যন্ত। কেন? তার কারণ হলো এইটাই যে 87 সালে কিন্তু রাজীব গান্ধী ওই সিএএ অ্যামেন্ডমেন্ট করেছিলেন। আমাদের লিবারেল পদ্ধতিতে নাগরিকত্ব আইন তৈরি হয়েছিল, এবং তখন আমাদের দেশ ভাগ হয়েছে, এখানে মানুষ আসছে, জওহরলাল নেহরু বলেছেন আমাদের উদ্বাস্তুদের দেখতে হবে, ইত্যাদি পরিপ্রেক্ষিতে কিন্তু নাগরিকত্ব আইন তৈরি হয়েছিল। সেই বেসিসে জন্মালেই নাগরিক এটা ছিল। 87 সালে রাজীব গান্ধী প্রথম পেরেক মেরেছিলেন। উনি বললেন যে না, বাবা বা মা কাউকে একটা নাগরিক হতে হবে, আর সেটাকে পুরোপুরি একেবারে পেরেক মেরে শেষ করে দিয়েছিলেন আদবানি 2003 সালে সিএএ 2003-এর ভেতর দিয়ে, যেখানে বললেন বাবা মা দুজনকেই নাগরিক হতে হবে। তার মানে এখানে দেখুন 87 সাল, কেন 87 সাল, ওয়াই নট 88? তার মানে 87 সাল অ্যাপ্লিকেশন অফ সিএএ 87, ওয়াই 2003 অ্যাপ্লিকেশন অফ 2003, এটা হচ্ছে সিএএ। এবং পরিষ্কারভাবে এই দুটো সিএ ভেতর দিয়ে যেটা করতে চাইছে সেটা হচ্ছে নাগরিকত্বের সঙ্গে ভোটার তালিকার সংযোগ করছে, যেটা সর্বতোভাবে সংবিধান বিরোধী এবং আমাদের সংবিধান গ্রহণমূলক। আজকে সংবিধানের যে ঠিক উল্টো দিকে গিয়ে আজকে বর্জনমূলক জায়গায় একে নিয়ে চলে যেতে চাইছে। এবং ফলে আমার যেটা মনে হয়েছে, সমস্ত দিক থেকে, গণতান্ত্রিক দিক থেকে, সাংবিধানিক দিক থেকে, আমাদের নিরপেক্ষতার দিক থেকে একেবারে উল্টো দিকে হেঁটে, এবং তাদের যে মূল এজেন্ডা, হিন্দুত্বের যে এজেন্ডা, সেই এজেন্ডাকেও ঢোকানোর চেষ্টা করেছে মুসলিমদের সামনে রেখে, তাকে সামনে রেখে হিন্দুদের উত্তেজিত করে একটা হিন্দুত্বের দর্শন রেখে এই যে নির্বাচনী তালিকা, সেই তালিকা তৈরি করবার কাজে এতে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। আমি সে বিপদের কথা আপনাদেরকে পরে বলবো। আমি শুধু এইটুকুন বলতে চাই যে আমাদের এখন এটা ঠিক যে জাল ভুয়ো যে ভোটার, সেই ভোটার সরুক, কিন্তু প্রকৃত ভোটার যেন না বাদ যায়, তার জন্য যা করণীয় সেটা আমাদের করতে হবে এই পর্বে। আমি এইটুকুন আপনাদের কাছে বললাম, এটুকুন পরে বলবো।
ঠিক আছে, অলোকেশবাবু ঠিকই বলেছেন, ভালোই লাগলো। সত্যি এটাই হচ্ছে দরকার, যে একটি ভোটারও যেন তার লিস্টের নাম থেকে বাদ না যায়। আর জাল ভোটার বা মৃত ভোটার বা ডুপ্লিকেট এন্ট্রি কোনো রকম কোনো না থাকে। আমি আসবো আমাদের বিশিষ্ট আইনজীবী স্বামী, তার কাছ থেকে 2-4 মিনিট প্রথমে একটু কথা শুনবো, তারপর আমরা প্রশ্ন করবো। প্রথমেই বলে একটু সাউন্ড হচ্ছে, যদি সাউন্ডটা কোনোভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়। তার কারণ অনেকেই বলছেন, আমাকে লিখেও পাঠিয়েছেন। হ্যালো, এখন পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, যে কথা বলছিলেন এর আগে অলোকেশ বাবু, যে এসআইআর আমাদের সংবিধান প্রতিটি ভারতীয় নাগরিককে, যিনি তার প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিককে এই ভোটাধিকার দিয়েছেন, তিনি সেই ভোটাধিকার এক্সারসাইজ করবেন, এটা স্বাভাবিক। দেখুন, এসআইআর এটা কোনো নতুন বিষয় নয়। কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেত্রী বা নেতা, তারা এসআইআর নিয়ে একটা অযথা ভীতির সঞ্চার করছে। এবার ভীত হওয়া ওই নেতার বা নেত্রীর কথায় হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া উচিত, নাকি আমাদের বেসিক্যালি বাস্তব কিছু ভিত্তির উপর দাঁড়িয়ে ভাবা ভাবনা চিন্তা করা উচিত? এসআইআর একটা আইনগত পদ্ধতি, এর আগেও এসআইআর হয়েছে। রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে বলা আছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন এটা করতে পারে, এবং সুপ্রিম কোর্টও বলেছে হ্যাঁ করতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে দেখুন, প্রথমে এখানে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর করতে দেব না। এটা বলার মাধ্যম দিয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে যে সংবিধান প্রদত্ত একটি অধিকার, যা প্রয়োগ করার জন্য, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যম দিয়ে যত জনপ্রতিনিধি নির্বাচন করার মধ্য দিয়ে এই যে আইনসভা তৈরি, সেক্ষেত্রে যে প্রকৃত ভোটার লিস্ট কি হবে তার জন্য যে সংশোধনী, তার বিরুদ্ধে উনি জিয়াদ ঘোষণা করে দিলেন। এসআইআর হবে, এর আগেও হয়েছে, এখনো হবে, কিন্তু এসআইআর কখন হবে? এবং নির্বাচন কমিশন কিসের জন্য? এই সাংবিধানিক সংস্থাটি মূলত তৈরি হয়েছে এই উদ্দেশ্যে, যাতে নির্বাচন পদ্ধতিটি সেটি ত্রুটিমুক্ত হয় এবং জনগণের মতামতের যাতে সঠিক রিফ্লেকশন ঘটে। এসআইআর এমন একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যম দিয়ে একটি ভোটার লিস্ট সেটা সম্পূর্ণ সংশোধিত হয়ে, বিশেষভাবে সংশোধিত হয়ে, যাতে একেবারে ত্রুটিমুক্ত হয়। কারণ একটা পদ্ধতিতে কিছু ত্রুটি বিচ্যুতি তো রয়ে যায়। ধরুন, একই ব্যক্তির দু জায়গায় নাম আছে, যিনি মারা গেছেন তার নামটি কাটা যায়নি, কাটতে হবে। ফলে এই সমস্ত বিষয়গুলো আরো একটু ইন্টেন্সিভলি গিয়ে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে একটু যাচাই পরখ করে নেওয়া। কিন্তু এসআইআর মানে বাধ্যতামূলক, এটা কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের, কাজটা জনগণের না। নির্বাচন কমিশন এই ক্ষেত্রে, এর আগেও এসআইআর হয়েছে, সেখানে নির্বাচন কমিশন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন ওই যে তালিকা সেটাকে সংশোধন করা। আর এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার সঙ্গে কিছু রাজনৈতিক নেতা নেত্রী, তারা জনগণকে ভয় দেখাচ্ছেন এই বলে যে তোমার নাম কাটা যেতে পারে। এর আগে এসআইআর হয়েছে, আচ্ছা কজন জানতে পেরেছিলেন মূলত 2002 সালে? অনেকেই আছেন, আমি বিশ্বাস করি এই যে চিন্তনের অনেক দর্শক আছেন যারা 2002 সালের এই এসআইআর সম্পর্কে তাদের সম্যক জ্ঞান রয়েছে। সেই সময় তারা এই এসআইআর হয়তো যখন হয়েছে তারা দেখেছেন, কিন্তু কজন অনুধাবন করতে পেরেছিলেন বলতো যে এসআইআর হচ্ছে? তাহলে এখন কেন এসআইআর নিয়ে এত কথাবার্তা হচ্ছে? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন এবং কিছু রাজনৈতিক নেতা নেত্রী, তারা এসআইআর নিয়ে এত বেশি মানুষের মনে ভীতির সঞ্চার করে দিয়েছেন, সেই জন্য আজকে এই রাজনীতির অঙ্গনে, আজকে জনপরিসরে এই বিষয়টি আলোচনায় এসছে। শুধু আলোচনায় নয়, ভীতির সঞ্চার হয়েছে। এসআইআর কখন করবেন? দেখুন, আমাদের দেশে লোকাল গভর্নমেন্টের লোকাল গভর্নমেন্ট তৈরি করার জন্য, স্টেট গভর্নমেন্ট তৈরি করার জন্য, সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করার সময় জন্য প্রায়শই ভোট আসে, অর্থাৎ প্রায় 1.5 বছর অন্তর অন্তর ধরতে গেলে ভোট আসে, কারণ 5 বছরের সময়কালের মধ্যে। কিন্তু এসআইআর করবেন এমন একটা সময়কাল আপনাকে বাঁচতে হবে, যে এসআইআর এর মাধ্যম দিয়ে যদি নাম বাদ হয়ে যায় তাহলে নাম ফিরিয়ে আনার জন্য উপযুক্ত সময় পায়, না হলে একজন নাগরিক তার নাগরিক অধিকার প্রয়োগ থেকে তিনি
বঞ্চিত হয়ে যাবেন। ধরুন এখন এসআইআর ডিক্লেয়ার করেছে, ফেব্রুয়ারি মাসে একটা লিস্ট বেরোবে, একজন মানুষের নাম বিভিন্ন কারণে কাটা যেতে পারে। ধরুন এই যে এনুমারেশন ফর্ম করেছে, সেই এনুমারেশন ফর্মে যদি 2002 সালের পরে কারোর ভোটার লিস্টে নাম ওঠে, তিনি তার বাবার এপিক কার্ড নাম্বার, মায়ের এপিক কার্ড নাম্বার দিলেন। স্পেলিং এ সামান্য এদিক ওদিক আছে, অনেকেরই আছে, কারোর নাম নিহার চন্দ্র দাস, চন্দ্রটা মাঝে মাঝে নেই, ছেলের ইয়েতে আছে, বাবার ক্ষেত্রে নেই, বাবার এপিক কার্ডে নেই, তারতম্যের জন্য, স্পেলিং এর তারতম্যের জন্য, বা একটা ধরুন ওই চন্দ্র না থাকার জন্য কি হলো, ম্যাপিং এ এলো না, নামটা বাদ হয়ে গেল। এবার তিনি তো জেনুইন জেনুইন ভারতীয় নাগরিক, জেনুইন ভোটার, তাহলে তার নামটা কেন থাকবে না? তাহলে তার ওই আবার ভোটার লিস্টে নাম ফেরানোর যে সময়কাল, ইন দা মিন হোয়াইল ভোট হয়ে গেল, যদি হয়ে যায়, তাহলে এর দায় কে নেবে? একজন মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে করার ক্ষেত্রে কে রেসপন্সিবল হবে? এবার বলি যে ধরুন এই গোটা এত ঢাক পিটিয়ে এই যে ইউআইডিএআই অথরিটির মাধ্যম দিয়ে আধার কার্ড তৈরি করা হলো, আধারের সাথে প্যান কার্ড লিংক হয়েছে, কেন নির্বাচন কমিশন আধারের সাথে এপিক কার্ডটা লিংক করাতে পারলেন না কেন? বিহারে এসআইআর নিয়ে এত কিছু হলো, বিহারে যদি আপনাকে বলা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে 3জন টপমোস্ট লিডারের নাম বলুন, বা 5জন টপমোস্ট লিডারের নাম বলুন, অবশ্যই তার মধ্যে প্রশান্ত কিশোর আসবে এই বর্তমান বিধানসভার ভোটের পরিপ্রেক্ষিতে। সেই প্রশান্ত কিশোরের নাম ভবানীপুর কেন্দ্রেও আছে, বিহারেও আছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2002 সালে ওই এসআইআর এর পরে বলেছিলেন যে নাম বাদ হয়ে গেছে, তাই বামফ্রন্ট সরকার, তারা ওই যারা ফেক ভোটারের ভোটে নির্বাচিত সরকার, অতএব এই সরকার পাল্টে ফেলতে হবে। যদিও তার পরবর্তীতে ভোটে দেখা গেছে যে নাম বাদ হয়ে যাওয়ার পর সব থেকে বেশি সংখ্যক ভোট পেয়ে, সব থেকে বেশি পার্সেন্টেজ ভোট পেয়ে বাম সরকার ফিরে এসেছিল। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এসআইআর করার মাধ্যম দিয়ে আমরা বলতে পারছি না একেবারে ত্রুটিহীন একটি ভোটার লিস্ট তৈরি হয়েছে। আধার কার্ড কি এই জন্য তৈরি করা হয়েছিল যে আধার কার্ড দিয়ে শুধুমাত্র জিওর সিম নেওয়া হবে? আধার কার্ড কোনো একজন মানুষের দুটি আধার কার্ড থাকতে পারে না। তো যদি এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেওয়া যায়, তাহলে তো একজন ব্যক্তি দু জায়গায় লিস্টে তার নাম থাকবে না। কোনো একটা পরিষেবা নেওয়ার ক্ষেত্রে তিনি যদি তার খুব স্বাভাবিকভাবে একজন মানুষ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট, কোনো একটা পরিষেবা ব্যবহার ক্ষেত্রে তার হয়তো লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, বা হয়তো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সে অ্যাকাউন্ট ক্লোজ করতে গেছেন, সব ক্ষেত্রে এখন আধার, যদিও ম্যান্ডেটরি নয়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তারপরেও তো আধার সব কানে ওই কেওয়াইসির নাম করে সব আধার নাম্বার নিয়ে সব আধারের সঙ্গে লিঙ্ক করিয়েছেন। ফলে সেখানে জমা দিলে একজন ব্যক্তি মৃত সেটা বোঝা যাবে খুব সহজেই, এটা আইডেন্টিফাই করে তার নাম ওই ভোটার তালিকা থেকে বের করে দেওয়া যাবে বা বাদ দেওয়া যাবে। তাহলে সেই সহজ পদ্ধতিটি কেন নির্বাচন কমিশন অ্যাডপ্ট করছে না? আসলে অ্যাডপ্ট করছে না, এর কারণ হচ্ছে মানে গোড়ায় গলদ। যে কথা অলোকেশ বাবু বলছিলেন যে নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে হবে, তার কারণ এটা এমন একটি সংস্থা যার মাধ্যম দিয়ে এই গোটা দেশের মানুষের মতামতের রিফ্লেকশন ঘটবে। এক্ষেত্রে আগে কি ছিল, আগের যে কম্পোজিশন, সেই কম্পোজিশন পরিবর্তন করা হলো। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য খুব পরিষ্কার, নিজের লোক বসাবো। এবং এটা বলতে কোনো বাধা থাকছে না এই মুহূর্তে, যে নিজের লোক বসানোর ঠেলায় এই যে যে পরিসংখ্যানগুলো অলোকেশ বাবু দিয়েছেন, আমি আর সেটা রিপিট করছি না, যে আসলে এই নির্বাচন কমিশনকে দিয়ে নিজেদের মতামতের রিফ্লেকশন ঘটাতে চাইছেন একটি বিশেষ রাজনৈতিক দল, খুব স্পেসিফিকলি বলতে গেলে বিজেপি। আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এসআইআর করা, কারণ এসআইআর এর সময়কাল ওই যে বললাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি ধরুন প্রকৃতভাবে এসআইআর ছাড়া একটি ভোট হতো, তাহলে ইস্যু কি হতে পারতো পশ্চিমবঙ্গে নির্বাচনে? দুর্নীতি, কর্মহীনতা, নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে এই এসআইআর একটা নতুন ইস্যু তৈরি হলো। এর আগে যেমন এনআরসি, সিএ একটা ইস্যু, সেই ইস্যুর উপর ভিত্তি করে
মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরণী পেরিয়েছেন, নতুন আর একটা ইস্যুর সাপ্লাই পেয়ে গেলেন তিনি। আমি বলবো যে এই ইস্যুটা তিনি উপহার পেলেন। এই ইস্যু যেই উপহার পেলেন তখন তিনি এটাকে নিয়ে তিনি বল জিহাদ ঘোষণা করে দেবেন, মানে লড়াই ঘোষণা করে দেবেন। কেন লড়াই? তিনি বোঝাতে চাইছেন, এবং আমি বলবো, সরি টু সে, আমি একটু রাজনৈতিক দলগুলোর নাম করেই বলতে চাইবো, যে বাস্তব কিছু ভিত্তির উপর দাঁড়িয়ে এই এসআইআর নিয়ে আলোচনা করা উচিত, বিশেষ করে তথ্য ভিত্তিক। কিছু মানুষজন বলতে শুরু করেছে, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে, যে দেখো এসআইআর এর মাধ্যম দিয়ে কিছু রোহিঙ্গার নাম বাতিল হবে। আর তৃণমূল ভয় দেখাচ্ছে এই সংখ্যালঘু মুসলিমদের, যে দেখো এসআইআর করে ওই যে দেখো বিজেপি নেতারা বলছে, অতএব তোমাদের নাম বাতিল হবে। আর তার সঙ্গে বলে দিচ্ছেন যে এই এসআইআর করে নাম বাতিল হলেও সিএ করে নাম আমরা তোমাদের আবার উঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করবো, অর্থাৎ ভারতীয় নাগরিক হিসেবে তোমাদের ডিক্লেয়ার করবো। আচ্ছা, সিএ করে নাম কতদিনের মধ্যে তুলবেন? 10 দিন, 15 দিন, 20 দিন? তা এসআইআর তো এই 1 মাস ধরে হবে, কিন্তু মিন ভাই তাহলে সিএ করে নাম তুলে দিন। বিজেপি নেতাদের জিজ্ঞাসা করতে চাই, তাহলে সিএ করে কতদিনের মধ্যে নাম তোলাবেন তার একটা গাইডলাইন তৈরি করুন। দ্বিতীয় হচ্ছে যে এতদিন পর্যন্ত কতজনকে নাগরিকত্ব দিয়েছেন সিএ এর মাধ্যম দিয়ে? পাকিস্তানের সিঙ্গার, মুসলিম সিঙ্গার আদনান সামির নাম, বা আদনান সামিকে ভারতীয় নাগরিক হিসেবে গ্রহণ করতে কোনো সি এর প্রয়োজন হয় না, যা আগের অ্যামেন্ডমেন্ট ছিল তাতেই হয়ে যায়। তাহলে বাংলাদেশের হিন্দু নাগরিকদের কেন আজকে নাগরিকত্ব পেতে নতুন করে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে? আচ্ছা, এই যে ধরুন রোহিঙ্গা বলা হচ্ছে, রোহিঙ্গা কারা? রোহিঙ্গা হচ্ছে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত, মানে বাংলাদেশ থেকে মায়ানমারে চলে গিয়েছিল, মায়ানমারে সেখান থেকে বিতাড়িত হয়েছেন ধর্মীয় পরিচয়ের কারণে, সেখানে আক্রান্ত হয়েছেন, তারা বিতাড়িত হয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। ঘটনাটা কবে ঘটেছে? আচ্ছা, মায়ানমার থেকে যদি পশ্চিমবঙ্গে আসে, সে তো বর্ডার পেরিয়ে আসছে, নাহলে ফ্লাইট ধরে আসছে। আপনি ফ্লাইট ধরে এলো, রোহিঙ্গা আটকাতে পারলেন না, বর্ডার পেরিয়ে এলো আটকাতে পারলেন না, আর এসআইআর করে আটকে দেবেন? আরে এসআইআর করে প্রশান্ত কিশোরের মতো একটা প্রমিনেন্ট পার্সোনালিটির 2 জায়গায় নাম আছে, সেটা আটকাতে পারছেন, আর এসআইআর করে রোহিঙ্গা ধরে নেবেন? আচ্ছা, বিজেপি তো বিশ্বের সর্ববৃহৎ একটি পলিটিক্যাল পার্টি বলে নিজেরা ক্লেম করে। আমি একটা বিজেপির নেতা কর্মী বা কাউকে দেখলাম না একটা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারলো। একটা রোহিঙ্গাকে আইডেন্টিফাই করে দিন যে এই হচ্ছে রোহিঙ্গা। আসলে এইগুলো, এই পুরো উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য কি, আসলে এই রাজ্যে দেখবেন এই যে ধরুন দুর্নীতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের একদম টপমোস্ট লিডারদের নাম এক্সপোজড, গ্রেপ্তার করতেই হয়, করছে না। না করে আসলে যদি ভোট দুর্নীতির প্রশ্নে, মানুষের রুটি রুজির প্রশ্নে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে আগামী 2026 সালে ফিরে আসা অসম্ভব। আর বিজেপির এখনো সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, এটা মানুষ বিশ্বাস করছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বাম শক্তি তারা একটা প্রমিনেন্ট শক্তি হিসেবে মানুষের মনে যাবার জায়গা করে নিচ্ছে। এই অবস্থা থেকে একটু সরিয়ে দেওয়ার জন্য, রাজনৈতিক অবস্থানের পরিবর্তন করার জন্য এই এসআইআর ইস্যুটা সাপ্লাই করা, উপহার দেওয়া হয়েছে, এবং যেই উপহার পেয়েছেন সঙ্গে সঙ্গে তার ব্যবহার করতে শুরু করেছে। তিনি এসআইআর নিয়ে এই রাজনৈতিক কারণে এসআইআর কে ব্যবহার করলে, এবং নির্বাচন কমিশনের অ্যাপ্রোচ যদি হয় যে ভোটার লিস্ট সংশোধন নয়, জনগণকে ভয় দেখাবো, তাহলে এই অ্যাপ্রোচ না রাজনৈতিক দলের জন্য সঠিক, না নির্বাচন কমিশনের। আর সাংবিধানিক সংস্থা তারা কখনোই এইভাবে নাগরিকদের মনে যেভাবে সাংবাদিক সম্মেলন করছেন, সরি টু সে, কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে না, মানুষের মনে ভীতির সঞ্চার হচ্ছে। এটা দুটো জিনিস আলাদা। এর আগে এসআইআর হয়েছে, কিভাবে হয়েছে? এসআইআর
এই দায়িত্বটা নির্বাচন কমিশনের, অর্থাৎ এটাকে একটা টাস্ক হিসেবে, দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশন পালন করেছে। আর এখন এসআইআর হচ্ছে মানুষের টাস্ক হিসেবে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। দুটো কিন্তু বিষয় আলাদা। মানুষের টাস্ক হিসেবে মানুষের উপর চাপিয়ে দেওয়া আর নির্বাচন কমিশনের টাস্ক হিসেবে নির্বাচন কমিশন নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ওই ভোটার তালিকা সংশোধন করা, দুটো এক জিনিস না। মানুষকে বলছে কোন ডকুমেন্ট খোঁজ করো, মানুষ ডকুমেন্ট খুঁজতে বেরিয়ে পড়েছে। এই এত খরচা করে জনগণের করের টাকা, এই যে আধার কার্ড তৈরি করলেন, 250 টাকার মেশিন পাওয়া যায়, তাই দিয়ে জিওর সিম নেওয়া যায় ওই আধার কার্ডের ডাটা ব্যবহার করে। অথচ এই নির্বাচন কমিশন সে 250 টাকা খরচা করে এই মানুষ আইডেন্টিফাই করতে পারছে। এটা দুর্ভাগ্যজনক। আসলে এই পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, মানুষ বিশ্বাস করুন বা না করুন, একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে। সেই রাজনৈতিক উদ্দেশ্যটা কি? যে বাইনারি তৈরি করতে হবে। ফেব্রুয়ারি মাসে লিস্ট বেরোবে, চূড়ান্ত তালিকা। ফেব্রুয়ারি মাসে লিস্ট বেরোলে দেখবেন কতজন রোহিঙ্গার নাম বাতিল হয়, আর কতজন বাংলাদেশ থেকে 2002 সালে পরে আসা নাগরিকের নাম বাতিল হয়। অন্য পরিস্থিতি তৈরি হবে, গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে মানুষকে আগিয়ে নিয়ে যাচ্ছে। কি প্রয়োজন ছিল এইভাবে এসআইআর কে দেখানোর মানুষের কাছে, এসআইআর কে এই অ্যাপ্রোচে নিয়ে যাওয়া? এর কোনো প্রয়োজন ছিল না। এই গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে, অত্যন্ত গর্হিত কাজ করছে। আমি চাইবো যে সমস্ত দায়িত্বশীল নাগরিক, সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক শক্তি তারা আগিয়ে আসবেন, আগিয়ে এসে প্রকৃত ভোটার লিস্ট সংশোধনের উদ্দেশ্যে এসআইআর হবে। কিন্তু এসআইআর কে ব্যবহার করে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, মানুষের মনে ভীতির সঞ্চার করে, মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করে মানুষকে বাধ্য করবেন না দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যে ব্যবস্থা নেই সেই ব্যবস্থা নিতে। ঠিকই, কিন্তু আপনার কাছে ওই অলোকেশ বাবু একটা কথা বললেন 3টে ফেজের কথা। সেটা হচ্ছে যে 87 সাল এটাকে ধরা হয়েছে। একটু যদি ফিরদৌস বাবু বলেন যে 1/7/87 আগে যারা জন্মেছেন। একদম। আমি এবার এবার একটা প্রসিডিউরাল বিষয়ে আসি, কারণ হচ্ছে এটা কেন মানুষের এসআইআর। দেখুন, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম তারা দেখিয়ে দেবেন, অসুবিধা নেই। কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এরকম ব্যক্তিরা, তাদের বাবা মাদের নাম থাকতে হবে। এবার এই 87 আগে জন্মানো এবং 87 পরে জন্মানো, এই যে অ্যামেন্ডমেন্ট গুলো এসছে, আসলে যেটা ভুল করছে, যেটা নির্বাচন কমিশনও ভুল করে ফেলছে, সেটা হচ্ছে নাগরিকত্বের সঙ্গে, সিটিজেনশিপের সঙ্গে এই যে ভোটারকে একেবারে মিলিয়ে দিচ্ছেন। দেখো, নাগরিকত্ব পাওয়া বা না পাওয়া, যে কথা বিজেপি নেতারা বলছেন, নাগরিকত্ব পাওয়া বা না পাওয়ার সঙ্গে এই ভোটার লিস্টের সম্পর্ক নেই, থাকার কথা না। কারণ ভোটার সেই হবেন যিনি নাগরিক। তাহলে এই যে নাগরিকত্ব দেওয়া হবে বা দেওয়া হবে না, এটার সঙ্গে এসআইআর কে মিলিয়ে দিচ্ছেন কেন? এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। আর এই যে ধরুন, এই যে বলা হচ্ছে বিএলও বাড়িতে 3 বার যাবে, গিয়ে দেখবে, আপনারা অনলাইনেও এই এনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনারা নিজের এই যে ভোটাধিকার সেটাকে সংরক্ষিত রাখতে পারবেন। এইটা বলার মধ্য দিয়ে আমি একটা কতগুলো বাস্তব উদাহরণ দিই। ধরুন, একজন মানুষ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কাজের অভাব রয়েছে, নদিয়ার মানুষ, আমি একটা মুর্শিদাবাদের মানুষ। এটা হলো যে হ্যালো। দেখুন, গ্রাউন্ড রিয়েলিটি যেটা ভয় এবং আতঙ্কের পরিবেশ যারা ছড়াচ্ছে তারা রাজনৈতিক কারণে ছড়াচ্ছে। তৃণমূল এটা ছড়াচ্ছে এই কারণে যাতে করে এটা বানচাল হয়ে যায়, আর এই প্রায় 1 কোটির ওপরের যে ভোটার সেটা ভোটার লিস্টে জাল ভোটার গুলো থেকে যায়, যেটা ওদের একটা এক্স ফ্যাক্টর জেতার জন্য। এটা একটা। দ্বিতীয় হচ্ছে বিজেপি এটা চাইছে একটা আনরেস্ট তৈরি করা, এবং সেই আনরেস্টের মধ্যে একটা ঘোলা জলে মাছ ধরার জন্য
এবং সিএএ ক্যাম্প তৈরি করে যাদের নাম বাদ যাবে তাদেরকে নাগরিকত্ব দেবে ইত্যাদি, যে মাছের টোপ সেই টোপগুলো ফেলবে। কিন্তু এর মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা কথা আছে না, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসি বিষে দংশে নিজারে। ভয় আতঙ্ক যারা ছড়াচ্ছে তা তো ছড়াচ্ছে, কিন্তু আমি এই যে এখন বসে আছি যেখানে, সেটা হচ্ছে বনগাঁ লোকসভা। গোটা ভারতবর্ষের একটা লোকসভা, যে লোকসভার 7টা বিধানসভা কেন্দ্র হচ্ছে শিডিউল কাস্ট রিজার্ভ। এখানে কল্যাণীতে 36% হচ্ছে মতুয়া। তারপর আপনি চলে যান, সেটা হচ্ছে যে গাইঘাটা, সেখানে হচ্ছে 46% মতুয়া। তারপরে চলে যান বনগাঁ উত্তর, সেখানে 44% মতুয়া। তারপরে চলে যান বনগাঁ দক্ষিণ, সেখানে 45% মতুয়া। আপনি তারপর চলে যান বাগদা, সেখানে 50% মতুয়া। আপনি চলে যান তারপরে হচ্ছে স্বরূপনগর, সেখানে হচ্ছে 20% মতুয়া। এইবার এটা হচ্ছে পূর্ববঙ্গীয় মানুষ। এখানে হচ্ছে যে আওয়াজ উঠেছে যে বনগাঁ লোকাল খালি হয়ে যাবে। এবারে এটা তো ধরুন যদি আমি বলি ভয় আতঙ্ক তোরা ছড়াবে, কিন্তু বাস্তবে নিচের পরিস্থিতিটা কি? এই যে ধরুন এটার পুরো প্রতারণা। এই যে বলছে যে না কত 11টা প্রমাণপত্র দিলে হয়ে যাবে, তারপর 12 নম্বরে এসেছে আধার অ্যাড্রেস, তারপরে 13 নম্বরে এসেছে বিহারের এসআইআর লিস্ট। কিরকম এগুলো প্রতারণা! দেখুন, পশ্চিমবাংলার মানুষের হাতে পাসপোর্ট আছে, যেটা 1 নম্বর, সেটা হচ্ছে 5.14%-এর হাতে। এক। দুই হচ্ছে আপনি যদি লিটারেসি, যে ম্যাট্রিকুলেশনের ওপরে বলছে যাদের নাম আছে তারা ওই সার্টিফিকেট দেখালেই হবে। আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট গত বছরে ওই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, তারা সার্ভে করে বলেছে 79.3% হচ্ছে লিটারেসি। তাহলে বাকি 20% হচ্ছে ইলিটারেট। তারা কি করবে? তারা কোথায় ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট দেবে? আচ্ছা ধরুন হচ্ছে যে জমির দলিল, অনেকে ভাবছে যে আমার জমির দলিল আছে আমি বেঁচে যাব। আরে সরকার যে জমি দিয়েছে, সরকার যাদের হাতে জমি দিয়েছে, এইরকম পাট্টা আছে 30 লক্ষ লোকের হাতে, আর বর্গাদার রেকর্ডেড আছে হচ্ছে 15 লক্ষ লোকের হাতে। তাহলে এই হচ্ছে 45 লক্ষ। বাকিরা কোথায় যাবে? এসসি এসটি সার্টিফিকেটের কিছু তো লোকের আছে, কিন্তু বাকিদের এখন 71 সালের জমির দলিল দেখাতে হয় এসসি এসটি সার্টিফিকেট দেখাতে গেলে। তাহলে সেই জমির দলিল দেখাতে পারছে না। বরং উল্টোটা হচ্ছে, দুয়ারে সরকারের ভেতর দিয়ে পয়সা দিয়ে আজকে এসসি এসটি নকল সার্টিফিকেট বেরোচ্ছে। ফলে সেই জন্য আমাদের আদিবাসীদের যে কাগজ ফরেস্ট রাইট, সেই ফরেস্ট রাইট করা লোকের আছে। আমি একদম সরকারি হিসাব বলে দিচ্ছি, রাজ্যে 45,130 জন আদিবাসীর হাতে এই যে ফরেস্ট রাইট সংক্রান্ত দলিল আছে। তাহলে এই যে কথাগুলো বলছে, 11টা যে ডকুমেন্ট বলছে, এই ডকুমেন্ট গুলো দেখাচ্ছে 11টা, এর মধ্যে 7টা হচ্ছে বার্থ সার্টিফিকেট সম্পর্কিত। আমি যেটা বলতে চাইছি, দেখুন যে সেইটা, এই যে এনুমারেশন ফর্ম বলছে না, এনুমারেশন ফর্ম ফিল আপ করবে, দেখবেন এই সব রাজনৈতিক দল, আমি যে রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দল এনুমারেশন ফর্মের সামনের দিকটা দেখাচ্ছে। সেখানে কি লেখা আছে? সেখানে আপনার আধার নাম্বার দিতে হবে, সেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, বাবার নাম দিতে হবে, বাবার এপিক নাম্বার দিতে হবে, মার নাম দিতে হবে, মার এপিক নাম্বার দিতে হবে, আপনার বউ ইত্যাদি তার নাম্বার দিতে হবে, এপিক নাম্বার দিতে হবে। খুব সিম্পল। এটা দেখে মনে হয় যে এটা আবার কি, এটা কোনো ব্যাপার না। 2002 এবং 2025 সালে যাদের নাম আছে, ঠিক আছে, তাদের তো কিছু জিজ্ঞাসা করবে, তাহলে আপনি ভাবছেন বেঁচে গেলেন। কিন্তু আপনাকে দেখুন, এনুমারেশন ফর্মটার উল্টো দিকে একটা কাগজ আছে, কেউ দেখছে না। সেই কাগজে লেখা আছে, সেখানে বলা হচ্ছে ইনফরমেশন সিট। কি লেখা আছে? আপনার যদি 2002 এবং 2025 নামও থাকে, ম্যাপিং এ থাকে, তাহলে কিন্তু আপনাকে এস্টাবলিশ করতে হবে আপনার বার্থ, ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। দিস ইজ এনআরসি। এই যে বলা হয়েছিল না, যে আমি আপনাকে প্রথমে বলে দিলাম 87 সালের সিএএ অ্যাপ্লিকেশন, 2003-এর সিএএ অ্যাপ্লিকেশন, এবং যেটা হচ্ছে এখন সেটা হলো এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার্ডের জায়গায়, যেটা মমতা বলেছিল আমি এনআরসি চাই না কিন্তু এনপিআর চাই, ওটা হচ্ছে এখন এনপিআর। আর যখন গোটা দেশে তালিকা তৈরি হয়ে যাবে, সেই তালিকাটা হবে হচ্ছে আসলে এনআরসি বেসিস। ফলে সেম। এবং সেটা আরো পরিষ্কার হয়ে গেল যখন এনুমারেশন ফর্মের উল্টো দিকের যে সিটে আপনার নাম থাকলেও কিন্তু আপনাকে আপনার জন্ম তারিখ এবং আপনার জন্মস্থান সেটা এস্টাবলিশ করতে হবে। 1। 2, যদি নাম না থাকে, তাহলে বাবার নাম নেই, মার নাম নেই, তাহলে যে ডকুমেন্টই আপনি দিন না কেন, এই 11টা ডকুমেন্ট দিলেও আপনাকে কিন্তু শেষ অব্দি বাবা এবং মা এবং আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ সেইটাকে দিতে হবে।
দিস ইজ সিম্পল এনআরসি। এবং প্রচন্ড ভাবে ঝড় উঠে গেছে। ইতিমধ্যে জানেন আসামে যে ঘটনা ঘটেছিল, 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। কি করে? এই যে আমাদের যে শহীদ তামান্না খাতুন, তামান্না খাতুনের মার নাম এফআইআর যখন লেখে, তখন আমি দেখেছি সাবিনা ইয়াসমিন খান। তো আমি আমাদের পার্টির নেতা সৈয়দ দা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি করে। তখন উনি বললেন যে দেখুন, হিন্দুদের মতন মুসলিমদের কিন্তু এরকম হয় না। তা আপনি বুঝুন, সাধারণ অভিজ্ঞতায় যে হিন্দু বিএলও আছে, সে কি করে বুঝবে? সে এইটা দেখেই সঙ্গে সঙ্গে কাটবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন ভয়ঙ্কর দিক হচ্ছে যে এনআরসি তে যেটা হয়েছিল ডাউটফুল, এখন এই কেউ বুঝতে পারছে না। এখন এই আমি দেখলাম যে আসলে বিএলও দের কি অ্যাপস দেওয়া হয়েছে। বিএলও দের যে অ্যাপস দেওয়া হয়েছে, সেই বিএলও দের অ্যাপস এর যেটা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা সাদা টিক দিয়ে দাও। সাদা টিক মানে কি? সেটা এদের এখনো পর্যন্ত ম্যাপিং হয়নি, মানে 2002 আর 2025-এ তুলনা করা হয়নি। তারপর একটা গ্রিন টিক দেওয়া আছে। গ্রিন টিক দিয়ে বলেছে যে 2002 আর 2025-এ এদের নাম আছে, কিন্তু এর প্রজেনি, মানে এই বাবা মা ইত্যাদি ইত্যাদি, কেন বলে দেওয়া আছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা, এই লিঙ্কেজটা হয়নি। এই লিঙ্কেজ হলে তবে এ পার পাবে। তারপর একটা ব্লু টিক দেওয়া আছে। ব্লু টিকে হচ্ছে ম্যাপড হয়েছে, কিন্তু আর একবার ভেরিফাই করতে হবে, চেকিং করতে হবে, ইলেক্টরের ডিটেলসটা জানতে হবে। ফলে সেই জন্য এসআইআর চালু হলো সবে, কিন্তু এসআইআর এর আগে তো প্রি এনুমারেশনে এসআইআর চালু হয়ে গেছে আমাদের রাজ্যে। ফলে এইটা আমি আপনাদেরকে বলছি, আমি বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি একটা হাহাকার উঠেছে। মানে ধরুন, সবচেয়ে বড় কথা, বিয়ে করে এনেছে যাকে, তার তো টাইটেল চেঞ্জ হয়েছে, তার আগের হয়তো কোনো এপিক আছে, সেই এপিকটা সে তখন চেঞ্জ করেনি। অনেক সময় ভোটার লিস্টে নাম তোলার সময়, আজকে থেকে 20-25 বছর আগে, সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, সরকারি প্রকল্পের অংশীদার হতে হবে, সেই বোধে হয়তো তখন কোনো গোলযোগ হয়েছে, হতেই পারে। আজকে যেটা বলা হচ্ছে ডিজিটাল, আমাদের ঠাট্টা করে কথা বলা হয়েছিল, ঘরে নেই চাল ডাল, ভারত হবে ডিজিটাল। এই ডিজিটালাইজেশন ব্যাপারে আজকে কতটা লোক পরিচিত, আর আজকে থেকে 20-25 বছর আগে কতখানি পরিচিত। আজকে আধারের লিঙ্ক ধরে 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 আজকে তার সবকিছু বার করা হচ্ছে, এবং তারপরে হচ্ছে ম্যাপিং এ ফেলা হচ্ছে। ফলে সেই কারণে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের প্রথম দেখতে হবে যে ত্রুটি ইতিমধ্যে হয়ে গেছে সেগুলোকে তুমি সরিয়ে দাও। দ্বিতীয়ত হচ্ছে যে একটা প্রকৃত ভোটার, আমি এখানে নাগরিক বলবো না, অনেকে বলছে প্রকৃত নাগরিকের নাম বাদ যেন না যায়। নাগরিকের সংজ্ঞাটা অনেক বড় সংজ্ঞা। প্রকৃত যে ভোটার আমাদের দেশের, তার নাম বাদ দেওয়া যাবে না। ফলে সেই কারণে এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। আপনি এক্ষুনি বললেন, বলার সময় বলেছিলেন যে আসলে এটা হচ্ছে কেন, করছে কেন, ওইটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এই দেখুন, আমাকে অনেকে বলে যে আমরা বুঝতে পারছি না, মতুয়ারা তারা বিজেপি কে ভোট দেয়, আর সেই মতুয়ারাই সবচেয়ে বেশি আক্রান্ত হবে, পূর্ববঙ্গীয় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হবে, উদ্বাস্তুরা সবচেয়ে বেশি আক্রান্ত হবে। তাহলে বিজেপির পরিচালনায়, আরএসএস এর পরিচালনায়, তাদের নিয়ন্ত্রণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা যে এসআইআর করছে, সেই এসআইআর এর ভেতর দিয়ে এদের নাম বাদ যাচ্ছে, এরা কিছু বলছে না। ওরা তো ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। ড্যামেজ কন্ট্রোলে নেমেছে মানে হচ্ছে যে ওরা বলছে যে সিএ এর মাধ্যমে তোমার আমি নাগরিকত্ব ফিরিয়ে দেবো। আমার প্রথম কথা হচ্ছে, তাহলে তুমি ওর নামটা বাদ দিলে কেন? বাদ দিয়ে আবার ঢোকাচ্ছ কেন? তখন ওর তো একটা যুক্তি আছে যে দেখুন, এটা বাদ দিতে হচ্ছে কারণ না হলে মুসলমানদের নাম বাদ যাবে না, রোহিঙ্গাদের নাম বাদ যাবে না। রোহিঙ্গা সরকারি খাতায় হচ্ছে 38 লক্ষ রোহিঙ্গা। কারা রোহিঙ্গা? আসামে যখন এনআরসি হয়েছিল তখন বলেছিল সব রোহিঙ্গা, 19 লক্ষ রোহিঙ্গা। বিহারে যখন বলা হয়েছিল তখন বলেছিল সব রোহিঙ্গা। তাহলে প্রায় আমার হিসাবে হচ্ছে 65 লক্ষ এবং 3.46, প্রায় 69 লক্ষ লোকের নাম বাদ গেছে, আর কিছু লোকের নাম ঢুকেছে 23 লক্ষ। এখন ওরা বলেনি যে কোন লোক সেগুলো, নতুন লোক কারা, যাদের নাম বাদ গেল তারা কারা, ইত্যাদি ইত্যাদি। ফলে পরিষ্কার করছে না। তার মধ্যে বিদেশি কারা, অনুপ্রবেশকারী কারা, যেটা নিয়ে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আওয়াজ হচ্ছে, অনুপ্রবেশকারী বিজেপি বলছে। তাহলে এই অনুপ্রবেশকারী, বিহারেও স্লোগান উঠেছিল, কতজন, নির্বাচন কমিশন কেন হিসাব দিল না? কারা অনুপ্রবেশকারী, কারা বেআইনি? ফলে সেই জন্য পুরো ব্যাপারটা, ওরা বলছে যে মুসলমান মুসলমান 19 লক্ষর মধ্যে 13 লক্ষ হিন্দুর নাম বাদ গেছিল আসাম। আপনি বিহারে দেখুন,
বিহারে কত হয়েছে? কোন বলেছিল সব মুসলমান বাদ যাবে? 13.67% মুসলমানের নাম বাদ গেছে, তাও নির্দিষ্ট কিছু কেন্দ্রে। সেই কেন্দ্র হচ্ছে টার্গেটেড, সেখানে বিজেপি জেতার জন্য ভূমিকা গ্রহণ করেছে। তাহলে পশ্চিমবাংলায় মুসলমানরা নাকি গিজগিজ করছে অনুপ্রবেশকারীরা? কেন? কেন? আমি হিসাব দেখিয়ে দিতে পারি আপনাকে যে 2000 একেবারে মানে আমাদের 11 সাল অব্দি 2001 থেকে যে আমাদের মুসলিম রেট এখানে কত কম, মুসলিম টোটাল ফার্টিলিটি রেট আমাদের দেশের চেয়ে কম। কেন মুসলমানরা আসবে বাংলাদেশ থেকে? প্রথম কথা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ছোটবেলায় আমি দেখেছি, আমি যখন 100 টাকা ওদের টাকা দিয়ে আমাদের 32 টাকা পেত, এখন ওদের 100 টাকা আর আমাদের 85 টাকা। অর্থনীতি কাদের বেড়েছে? আমাদের না ওদের? পশ্চিমবাংলা বন্ধা, সবাই জানে, কোনো কাজ নেই। কেন বাংলাদেশ থেকে মুসলমানরা এখানে আসতে যাবে? বাংলাদেশে মুসলমানটা হচ্ছে সংখ্যাগুরু, এখানে সংখ্যালঘু। জানে ওরা বাবরি মসজিদ ভেঙেছে, জানে ওরা যে মুসলমানদের এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করানোর চেষ্টা করা হচ্ছে, জানে ওরা যেটা হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেন মুসলমানরা এখানে আসে? এখন বলছে ক্যাম্প তৈরি করবো। ক্যাম্পে কি তৈরি করবে? আপনি দেখুন এই ক্যাম্পে 800 টাকা করে নিচ্ছে, 50,000 করে প্রতি মাসে করে ক্যাম্পের লোক রাখছে। ক্যাম্পে কি হবে? ক্যাম্পে আপনার এই বাংলাদেশের কাগজ জোগাড় করতে হবে 9টা, বাংলাদেশ থেকে এসেছে, পাসপোর্ট ভিসা, কটা লোক এটাতে আছে। এবং সবচেয়ে বড় কথা, এই ক্যাম্পে যে আবেদন পত্রে আপনি সই করবেন, তাকে প্রথমে লিখতে হবে যে আপনি বাংলাদেশের নাগরিক বা আফগানিস্তানের নাগরিক বা পাকিস্তানের নাগরিক। তারপরে লাইনে লেখা আছে যে আপনি কোন দেশের নাগরিক হতে চান, মানে ভারতবর্ষের নাগরিক হতে চান। তাহলে আমরা যে এতগুলো কথা বলছি যে আপনি নাগরিক, আপনি এখানকার বসবাসকারী, আপনি এখানকার ভোটার, আপনার রাইট আছে, এদেশ তৈরি করার ক্ষেত্রে আপনার ভূমিকা আছে, সেইটাকে নস্যাৎ করে দিচ্ছে পুরো, দিয়ে একেবারে প্রথমেই তাকে অন্য দেশের নাগরিক বানিয়ে দিচ্ছে। এবং আপনি দেখেছেন গতকাল শান্তনু ঠাকুর, বিজেপির যে মন্ত্রী এবং নেতা, তিনি বলেছেন যে হ্যাঁ, একবার দুবার তিনবার ভোট দিতে পারবে না, তারপরে তো ভোট দিতে পারবে। একই খেলা। 2019 সালে এদেরকে লোভ দেখিয়ে নাগরিকত্বের ভোট নিয়েছে, 2024-এ বিধি তৈরি করে নাগরিকত্বের লোভ দেখিয়ে ভোট দিয়েছে, 2025 অব্দি পশ্চিমবাংলায় একটা লোককে নাগরিকত্ব করতে পারেনি। এই শেষ একটা করেছিল, গোপালগঞ্জের একটি লোককে নাগরিকত্ব দিয়েছিল। সে নাগরিকত্ব সার্টিফিকেট দেখালো যে আমি সিএ তে প্রথম পশ্চিমবাংলায় আমি নাগরিক হয়েছি। তারপর দেখা গেল ও দেখিয়েছিল 2009 সালে ও ভারতবর্ষে ঢুকেছিল, কিন্তু 2009 সালের আগেকার ডকুমেন্ট ভারতবর্ষে থাকার পাওয়া গিয়েছে, ফলে ওর নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গিয়েছে। বলতে পারবে না অসীম সরকারেরা, শান্তনু ঠাকুরেরা যে একটা লোকেরও নাগরিকত্ব দিয়েছে? হবে না এই করে। এবং হবে না মানে সেখানেও কিন্তু একই ব্যাপার, মা বাবা দাদু ঠাকুরমা তাদের নাগরিকত্ব নিয়ে টান করা হবে। এবং যে যে কাগজগুলো চাওয়া হয়েছে, বাঘের দুধ পাওয়া যাবে কিন্তু সেই সব কাগজগুলো পাওয়া যাবে না। ফলে সেই কারণে ওটাও একটা হিন্দুত্বের প্রজেক্ট। যেমন ওই মতুয়া কার্ড দিচ্ছে, তার সঙ্গে হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে, কারণ ওই যে লেখা আছে 6টা ধর্ম, সেই ধর্মের মধ্যে হিন্দু, তাহলে আপনাকে হিন্দু সার্টিফাই করে দেবে কে? আরএসএস এর বিভিন্ন লোকজন, তারা আপনি হিন্দু সেটা সার্টিফাই করবে। ফলে সেই কারণে একটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রমূলক বিষয়গুলো চলছে। সেই জায়গায় দেখুন ওখানে লেখা আছে সিএ তে যে 8ম তফসিলের কোন ভাষায় আপনি দক্ষ সেটা লিখতে হবে। আপনি লিখবেন তো বাংলা। সবাই জানে যে আরএসএস বাংলাকে ঘৃণা করে। আরএসএস যদি স্বাধীনতার বিরোধী হয়, তাহলে সবচেয়ে স্বাধীনতার জন্য লড়েছিল বাঙালি, তাহলে সেই আরএসএস বাঙালিকে ঘৃণা করবে না কেন? কেন বাঙালিকে মছলিখোর বলবে না? কেন বাঙালি পরিযায়ী শ্রমিককে হটাতে যাবে না? ফলে কেন বাঙালি পরিযায়ী শ্রমিককে বলবে কথায় কথায় যে বাংলাদেশি এবং ভারতবর্ষে পাঠিয়ে দেবো? আমি এক্ষেত্রে বলি যে আগে বলা হতো মুসলিম মানে হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারী, আর আগে বলা হতো যারা পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছে হিন্দু, তারা হচ্ছে শরণার্থী। আর এখন দেখুন হিন্দু বাংলাভাষী তারা এখন বাংলাদেশি হয়ে গেল, তাদের নাম কাটার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ফলে সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে যেগুলো ডকুমেন্ট দিয়েছে সেই ডকুমেন্ট গুলো একেবারে প্রতারণা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এটাকে রাখার জন্য রাখা, মানুষের চোখে তুলে দেওয়ার জন্য, কিন্তু যে ভয়ঙ্কর জায়গা তৈরি হতে চলেছে। আপনি জানেন আসামে যখন হয়েছিল, আসামের 3 গুণ জনসংখ্যা আমাদের এখানে, আর আসামের যে বর্ডার তার 9 গুণ বর্ডার আমাদের পশ্চিমবাংলায়, এবং সেই বর্ডার হচ্ছে পোরাস। ফলে সেই জন্য ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়ে আছে আমাদের রাজ্যে। এবং সেটা শুধুমাত্র পূর্ববঙ্গীয় মানুষের জন্য নয়। আমরা যে বলেছিলাম হাম কাগজ নেই দিখায়েঙ্গে, আজকে কাগজ কিন্তু মানুষের হাতে নেই, গরিব লোকের হাতে থাকে না। এই যে আমি কুচবিহার গিয়েছিলাম, এই যে আমি আলিপুরদুয়ার গিয়েছিলাম, এই যে বন্যার সময় কি অসহায় অবস্থা, দোতলা বাড়ি সব পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে, তার বাড়ির কাগজ কোথায় পাবে? সেই জন্য কাগজ নেই দিখায়েঙ্গে,
এই স্লোগানটা সঠিক ছিল। আমার শেষ কথা হলো এইটা, যে গোটা ভারতবর্ষে কিন্তু এনআরসি বিরোধী একটা প্রচারিত ছিল, মানুষ বুঝেছিল আমাদের সর্বনাশ করতে উদ্যত হয়েছে সরকার। তো এনআরসির আবহাওয়াটা বুঝতে পেরে গত 2024 সালের পার্লামেন্ট ইলেকশনে বিজেপি ওদের নির্বাচনী ইস্তাহারে এনআরসি কথাটা তুলে দেয় এবং খানিকটা পোজ করে যে আমরা যেন এনআরসি চাই না। কিন্তু ওটা হচ্ছে দুর্জনের কথা, ওদের মুখ থাকে আর মুখোশ থাকে। আজকে এই এসআইআর এর মধ্যে দিয়ে আসলে ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে এই এনপিআর এবং এনআরসিটাকে একেবারে বিধিবদ্ধ জায়গায় নিয়ে চলে যেতে চাইছে। একটা কথা বলেছিল, এক দেশ এক নির্বাচন, একই সময় নির্বাচন হবে, তার জন্য একটা অখণ্ড ডিজিটালাইজ ভোটার লিস্ট হবে। আজকে দেখুন এই এসআইআর এর মধ্য দিয়ে সেটা তৈরি করতে চলেছে। অর্থাৎ হিন্দুত্ব প্রকল্পের ধর্মীয় নয়া ফ্যাসিবাদী বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রকল্প গ্রহণ করেছে সেইটাকে কার্যকরী করবার জন্য যে কৌশলগুলো তারা একে একে নামাচ্ছে। আমাদের, আমি আপনাকে প্রথমে তারাই বলেছি, আমার শেষ কথা হলো এইটা, যে আমাদের একদিকে যেমন ভোটার লিস্টকে একেবারে শুদ্ধ করবার কাজে আমাদের ঝাঁপাতে হবে, ঠিক তেমনি আবার এই যে এই সময় ধৈর্য রেখে ভয় আর আতঙ্কের পরিবেশ ছড়াবো না, তো মানুষের মধ্যে একবারে অবজেক্টিভলি যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে সেইটাকে কিভাবে নির্বাচন করবো, একেবারে তার পক্ষে দাঁড়িয়ে সাহায্য করা, তারপরেও যদি কোনো বিপদ ঘটে তখন তাকে নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া। তাহলে 1 মাসের মধ্যে আমাদের এই সবগুলো একটা পরিপ্রেক্ষিত তৈরি করতে হবে মানুষের মধ্যে, মানুষের কাছে। এই যে বিধি ব্যবস্থা তার যে উপায়, আমি মানুষ যে বিশেষ দিকগুলো সেই দিকগুলো অনুধাবন করবেন। আমাদের রাজ্য সরকার তার যে অভিসন্ধিমূলক যে গণতন্ত্র বিরোধী যে কাজ, সেই কাজগুলো অনুভব করবেন। আর একদিকে বিজেপি তাদের ক্ষমতায় আসার জন্য এই যে হিন্দুত্ববাদী, জনবিরোধী, জাতিবাদী একটা বৈশিষ্ট্য, সেইগুলো অনুধাবন করে এক্ষেত্রে যারা প্রকৃত ভোটারদের রাখার কথা বলছে তাদের সঙ্গে থেকে আজকে এই লড়াইতে সচেতন। আমি বৃদ্ধ সমাজের কাছে একটা প্রশ্ন করবো। আমাদের এতক্ষণ যে আলোচনা চলছে সেই আলোচনায় মোটামুটি ভাবে আমার মনে হয় যে ভয়টা পুরোপুরি কেটে যাচ্ছে এমনটা তো না। আমাদের এখানে একজন লিখেছেন অরুণিমা পাল, তার প্রশ্নটাই প্রথমে আমি উত্থাপন করছি যে যারা গৃহহীন, যারা যারা বছরের পর বছর ফুটপাত বাস দেখছেন সবাই, একদম একদম এবং যৌনকর্মী, তাদের সন্তান সন্ততি রূপান্তরকামী, এদের ক্ষেত্রে কি সুরাহা, কি এরা কি করণীয় আছে আপনি যদি একটু বলেন। দেখুন, প্রথমেই বলি যে এই যে সব থেকে বেশি এই যে কাগজ দেখাতে হলে অসুবিধায় কারা পড়ে, কারণ কাগজ মূলত থাকে না এই সমাজের এই প্রান্ত সীমার মানুষদের। ফলে সব কাগজ যদি আপনি বলেন যে আমাকে সমস্ত কাগজ দেখাতে হবে, এই কাগজ না থাকা মানুষগুলো, এই যে 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 মানুষগুলোর কথা উল্লেখ করলেন, এদের বৃহৎ অংশ। ফলে কাগজ দেখাবো, আবার পুনরায় কাগজ দেখে তোমাকে আমি ভোটার বানাবো, বা তুমি এখন বর্তমানে ভোটার আছো কিন্তু তোমাকে নন ভোটার করে তোমাকে নাগরিকত্বের অ্যাপ্লাই করতে বাধ্য করব। অর্থাৎ ধরুন ওই যে সিএ তে এই যে ক্যাম্পগুলোতে ধরুন এই যে বলছে, বা বিজেপির পক্ষ থেকে যে হাওয়া তোলা হয়েছে, যে এই যে তোমাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে তুমি ভারতের নাগরিক নও। একজন মানুষ সে যেন যেন প্রকারণ বা যে কোনো ভাবেই হোক একটা ভোটার কার্ড তৈরি করেছে বাংলাদেশ থেকে এসে, তো তাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে যে সে বাংলাদেশি বা সে ভারতীয় নাগরিক নয়। তাহলে আপনার নাগরিক সুযোগ সুবিধার কি হবে? আসলে এটা করার উদ্দেশ্য কি? আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কিছু মানুষকে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলাম। তারা এখন দৈনিক 300 টাকা মজুরি, 400 টাকা মজুরি, 500 টাকা মজুরির কাজ করছে, নাগরিকত্ব নেই, নাগরিক সুযোগ সুবিধা নেই, বাধ্য হবে শ্রম মূল্য অনেক কমাতে, কম পয়সার শ্রমিক তৈরি করতে হবে। আমি যেহেতু অনেকটা সময় আলোচনা হয়ে গেছে, আমি আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না,
কারণ আপনাকে এই সিটিজেনশিপ অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট এবং এই এসআইআর এই নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করা উচিত। কারণ এমন একটা প্রেক্ষিত তৈরি করেছে বর্তমানে রাজনৈতিক পরিবেশ, যেখানে সিটিজেনশিপ অ্যাক্ট, সেখানে ওই সিটিজেন বাই বার্থ, সিটিজেন বাই ডিসেন্ট, সব আলাদা আলাদা, সিটিজেন বাই রেজিস্ট্রেশন, সব প্রতিটি প্রভিশন ধরে ধরে আলোচনা করতে হয় যে কিভাবে সিটিজেনশিপ ইভলভ হলো। আমরা সিটিজেনশিপ ইভলভটাকে দেখবো, নাকি আমরা আবার ঘড়ির কাঁটাটাকে আবার উল্টো দিকে ঘোরাবো, আমরা আবার পিছিয়ে যাব? আমরা তো এই ভারতীয় নাগরিক হিসেবে যখন আমরা দেশ স্বাধীন হলো তারপর থেকে তো আমরা নাগরিক গ্রহণ করেছি। আমরা গ্রহণ করার পরে আমরা বর্জনের দিকে যাব, নাকি গৃহীত নাগরিক পরিষেবা সেটিকে আরো বিবর্ধিত করব? বর্তমানের পদক্ষেপ হচ্ছে ওই পিছনের দিকে যাওয়া, অর্থাৎ গৃহীত নাগরিককে আবার নতুন করে বেনাগরিক বানিয়ে, নাগরিকত্বহীনতা করে তাদেরকে বাধ্য করব স্বল্প মূল্যের শ্রমিক হিসেবে কাজ করতে। এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং একটা এই যে এসআইআর যে বললাম ইস্যু, দেখুন এসআইআর যে কোনো সময় করা যায় এবং সেটা নির্বাচন কমিশন নিজ কাঁধে দায়িত্ব নিয়ে পালন করতে পারে। আমি জাস্ট আপনাদের কতগুলো ছোট ছোট বিষয় বলে দিই। যেমন ধরুন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে কোনো ব্যক্তি তিনি তার এপিক কার্ডের নাম্বারটি দিলেই তার ডিটেলস চলে আসবে। আপনি এপিক কার্ড নাম্বার, কোন স্টেটের বাসিন্দা, একটা ক্যাপচা আসে, সেই ক্যাপচাটা দিলেই তার ডিটেলস চলে আসে। নির্বাচন কমিশন নিজেই কেন নিজেরা কেন তার কাছে সব ডিটেলস আছে, আমারও ডিটেলস আছে, আমার বাবারও ডিটেলস আছে, আমার মায়েরও ডিটেলস আছে, আমার বাবার ভোটার কার্ডে তার বাবার ডিটেলস আছে, তারা নিজেরা করে নিতে পারবে না? তার কাছে ডিজিটালি এই ডাটাগুলো অ্যাভেলেবেল। তাহলে এই ডাটাটা, এই ডিজিটাল ডাটা যেটা অ্যাভেলেবেল ডাটা, সেই অ্যাভেলেবেল ডাটাটা সেটার ম্যাপিং করাতে মানুষের কাছে কেন মানুষকে বাধ্য করছেন? আসলে বাধ্য করা হচ্ছে এই কারণেই যে মানুষকে আবার বিড়ম্বনায় ফেলাচ্ছে। এই বিড়ম্বনায় ফেলতে চাওয়াটা বর্তমানের প্রশাসনের একটা কাজ হয়ে গেছে। আমি বলবো আপনি অ্যাপ্রোচ গুলো দেখুন। এই যে ধরুন ডিমনিটাইজেশন, আচ্ছা ডিমনিটাইজেশন করে কি লাভ হয়েছে বলুন তো? কিন্তু করা হয়েছে। এই যে এসআইআর করে লোকজনকে বাধ্য করা হচ্ছে যে তুমি তোমাকে নিজের ভোটার, তুমি যে প্রকৃত ভোটার সেটা প্রমাণ করো। আসলে জনগণকে ট্যাক্স দেওয়া হচ্ছে। আপনি এমন পরিস্থিতি তৈরি করব যে বেঁচে থাকাটা, আমি নাগরিক, মানে এই যে ধরুন ফেব্রুয়ারি মাসে এই যখন লিস্ট বেরোবে, আপনি সমাজ মাধ্যমে কি দেখবেন? যে আমার নাম এসআইআর লিস্টে চলে এসছে। মানে সে যে ভোটার, এইটার স্যাটিসফ্যাকশনে থাকবে, সে ওই রুটি রুজির লড়াই, চাকরি না পাওয়ার লড়াই, এটা ভুলে থাকবে। কারণ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সে নাগরিকত্ব তার থাকবে, মানে সরি মাফ করবে, সে ভোটার থাকবে কি থাকবে না সেটা নিয়ে সে চিন্তিত, সে চাকরি পেয়েছে কি পায়নি সেই নিয়ে সে চিন্তিত থাকবে না। অর্থাৎ নাগরিকদের তার নাগরিক সুবিধা পেলো কি পেলো না, তার থেকে বড় প্রশ্ন হয়ে যাবে নাগরিক কাছে সে ভোটার থাকবে কি থাকবে না। নাগরিক সুবিধা সে পেলো কি পেলো না এই নিয়ে সে চিন্তিত থাকবে না। এটা হচ্ছে ফ্যাসিবাদী শক্তির একটি কায়দা, যে নাগরিককে তাকে এমন ব্যতিব্যস্ত রাখবো যে সে তার বেসিক চাহিদা পর্যন্ত পূরণ করতে না পারলেও সে কখনো প্রশ্ন করবে না নাগরিকত্ব আছে কি নেই, ভোটার তুমি ভোটার হবে কি হবে না, এই প্রশ্নেই তুমি সব সময় জড়িত থাকবে। তুমি সবসময় তোমার সমগ্র টাইমটা এই প্রশ্নেই কেটে যাবে। অতএব তুমি আর নতুন করে আর প্রশ্ন করার জায়গায় থাকবে না। এই অবস্থা তৈরি করার জন্য দেখুন এক একটা যে প্রকল্প, এক একটা যে ঘোষণা,
সেগুলো কিন্তু নাগরিকদের ট্যাক্স দেওয়া হচ্ছে। এই ট্যাক্স দেওয়াটা কিন্তু একটা ফ্যাসিবাদী কায়দা, এবং বর্তমানের যে কেন্দ্রের শাসক দল সেই ফ্যাসিবাদী কায়দাকে অ্যাডপ্ট করেছে, এবং তার দোসর হয়েছে এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস। এবং যেহেতু এই রাজ্যে দীর্ঘদিন বাম শাসন ছিল, এবং বাম শাসন খুব স্বাভাবিকভাবেই মানুষকে অনেক বেশি লিবারাল অ্যাপ্রোচ দিয়েছে, মানুষকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, সেই অবস্থা থেকে দাঁড়িয়ে এবং একটা পরিকাঠামো তৈরি করা, এই যে বিপুল পরিকাঠামো, আমি এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ফলে এই যে তিল তিল করে যে পরিকাঠামো, বৈতনিক শিক্ষা ব্যবস্থা থেকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা উত্তরণ, মাস্টার মশাইদের বেতন সেটা মর্যাদাপূর্ণ করা, এই সামগ্রিক ক্ষেত্রে এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত তৈরি করা, একটা বৃহৎ সম্পদ তৈরি করা, এই সমস্ত কিছু পেয়ে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৃহৎ একটা সম্পদ পেয়ে, একটা সম্পদশালী রাজ্য পেয়ে, সেগুলোকে দুর্নীতির মাধ্যম দিয়ে সব নিজের পকেটস্থ করা হলো। এবার এটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একটা ভালো উপহার পেল। আর ওদিকে কেন্দ্রের সরকার জনগণকে ব্যতিব্যস্ত রেখে তার যে অপকাণ্ডগুলো সেগুলো সব ভুলিয়ে রাখলো। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে দুটো শক্তি একে অপরের হাত ধরে চলছে। জনগণকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আলোচনা যেহেতু এসআইআর নিয়ে, কারণ এসআইআর তো রাজনৈতিক বিবর্জিত বিষয় নয়। এবার আসি এই প্রসিডিউরাল বিষয় নিয়ে। যাদের 2002 সালের লিস্টে নাম আছে তারা নিশ্চিতভাবেই ওই এনুমারেশন ফর্মের মাধ্যম দিয়ে অবভিয়াসলি তারা তাদের ডিটেলস গুলো দেবেন। যাদের ওই ডকুমেন্ট গুলো আছে নিশ্চিতভাবে তারা ডকুমেন্ট গুলো। আর সব থেকে বড় কথা, আপনারা এই যে ওয়েবসাইটের কথা বলছিলাম, নির্বাচন কমিশনের ওয়েবসাইট, সেখানে কিন্তু ওই বিএলও ডিটেলস সহ ডিও ডিটেলস সেই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট কতগুলো উদাহরণের জন্য, আমি যেহেতু আলোচনা ছিল সেহেতু আমি স্ক্রিনশট করেও রেখেছি। ডিও, ইআরও এবং বিএলও তাদের নাম কি, তাদের ফোন নাম্বার সহ, যেমন আমার ক্ষেত্রে যেমন ধরনের বের করেছি, তাদের সব ডিটেলস দেওয়া আছে। আমি চাইবো, এবং বিএলএ যেহেতু আমি রাজনৈতিক একটু দলগুলোর। আমি একটু কথা বলি স্বামীবাবু, সেটা হচ্ছে যে হ্যাঁ। আপনি যেটা বলছেন এটা যদি একটু লিঙ্কে, বিশেষ করে আমাদের যে লাইভ স্ট্রিমিংটা চলছে এর পরেও হয়তো এখনই হুম। দেওয়া অসুবিধা হবে, ওই লিঙ্কটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে পরিষ্কার করে এটা চারদিকে ছড়িয়ে যাবে, সবাই দেখতে পাবে। হ্যাঁ, না, এই যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইটে ভোটার সার্ভিস পোর্টালে সেখানে দেখবেন নাম, বাবার নাম, সেই সমস্ত কিছু, শুধু জাস্ট এপিক কার্ড নাম্বার দিলেই এই ডিটেলস গুলো পাওয়া যায়। ফলে আচ্ছা, বিএলওর সাথে সহজেই এই যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এখন কারণ হচ্ছে বিএলও গুলোর এখন ডিউটি হবে। কারণ আপনাকে বলি এখানে যে ত্রুটিগুলো, যে যে তার পরবর্তী কথায় আসি, এখনো যাদের বিএলও হিসাবে ধরুন নির্বাচিত করেছে, যারা বিএলওর কাজ করবে, ইভেন তারাই জানেন না কিভাবে কাজ করবে। তাদের ট্রেনিং হবে নিশ্চিতভাবেই। বেশিরভাগ ক্ষেত্রে বিএলওরা হচ্ছে দেখবেন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা। কিছু ক্ষেত্রে কারণ সরকারি কর্মীর সংখ্যা অত্যন্ত স্বল্প, আর বিশেষ করে এলাকারই শিক্ষক শিক্ষিকা, তারাই এখনো ঠিক করে বুঝে উঠতে পারে নিজে কাজটা কি করে করব। কিন্তু তারপরেও আমি বলবো যে বিএলও বিএল এর সাথে যোগাযোগ রেখে আপনারা নিশ্চিতভাবেই এই কাজটি করবেন, এবং ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো বিষয় নেই। খুব সহজেই নিশ্চিতভাবেই যে যে ডকুমেন্ট গুলো বলেছে, আমি আর এর রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, এর আইনগত ব্যাখ্যার মধ্যেও যাচ্ছি না, যেহেতু সামনে আর খুব স্বল্প সময়, সেই জন্য সামনে যেহেতু এই বিষয়টি আছে, নিশ্চিতভাবে আপনারা বিএলও এর সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রত্যেকের নাম এসআইআর এর মাধ্যম দিয়ে আবার নিশ্চিতভাবে প্রকৃত ভোটার বলে আপনারা প্রতিষ্ঠিত হবেন। কিন্তু তারপরেও যদি নাম না থাকে, নিশ্চিতভাবে তারপরে আইনগত পদক্ষেপ করা যায়। এই নিয়ে কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। আপনাদের সঙ্গে ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি,
ভবিষ্যতেও থাকবো। আপনার নাম যদি ফেব্রুয়ারি মাসের চূড়ান্ত তালিকায় না থাকে নিশ্চিতভাবে তারপরেও থাকবো। অতএব এই নিয়ে কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। বিশেষ করে আমাকে অনেকেই ফোন করেছেন, ব্যক্তিগতভাবে ফোন করেছেন, সেটা হচ্ছে যে সেই সমস্ত মানুষেরা এই ফোনে যে বলছেন মুসলিমদের নাম বাতিল হবে, কিন্তু আমাকে যতজন ফোন করেছে মোর দ্যান 95%, আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি, তারা প্রত্যেকে হিন্দু এবং হিন্দু নাগরিক, কিন্তু শরণার্থী, যে ভাষায় বিজেপি বলছে যে আমাদের কি হবে। কারণ এই যে যে কথা অলকেশ বাবু বলছিলেন, তারা অনেকেই ভীত সন্ত্রস্ত হচ্ছে এই কারণে যে তারা সত্যি সত্যি তাদের হয়তো দাদু দিদা সত্যি সত্যি এই 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 বঙ্গে, এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেননি। ফলে তারা এই ভীত সন্ত্রস্ত হচ্ছেন এইভাবে যে আমার নাম বাতিল হয়ে গেলে আমি কি করে আবার সেই নামটিকে তোলাবো। তাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো বিষয় নেই, কারণ এটা হচ্ছে ভোটার যাচাই করার একটি পদ্ধতি, এটা কিন্তু নাগরিকত্ব যাচাই পদ্ধতি নয়। অতএব আমি তাদের বলবো, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসছেন, আপনারা কিন্তু এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো প্রকার ভুল পদক্ষেপ করবেন না। বিজেপি নেতাদের কথায় এটা নাগরিকত্ব যাচাই নয়, এটা কিন্তু ভোটার যাচাই। ফলে আপনার ওই ভোটার লিস্ট সংশোধনের পারপাসে যেটুকু ডকুমেন্ট প্রয়োজন সেটুকুই ডকুমেন্ট আপনি দেবেন, তার বেশি কিছু নয়। অতএব আপনি নাগরিক কি বেনাগরিক এই নিয়ে কেউ কিছু অতিরিক্ত অনুসন্ধানের যে করারও যে কোনো জায়গা নেই, অতিরিক্ত ভীত সন্ত্রস্ত হওয়ারও কোনো প্রকার প্রয়োজন আছে বলে মনে করি না। একবারে ঠিক, মানে আমাদের ভয়টা অনেকটা সাধারণ মানুষের কাটছে। কিন্তু আপনার কাছে দুটো প্রশ্ন করব, তারপর অলকেশ বাবুর কাছে একটা প্রশ্ন আছে, করে আমরা শেষ করব। সেটা হচ্ছে যেখানে অভিজিৎ ব্যানার্জি উনি একটা প্রশ্ন করেছেন, সেটা তুলছে, আর আমার নিজের একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে উনি বলছেন যে এমন অনেক ভোটার আছেন যাদের ভোটার লিস্টে নাম আছে কোনো বুথে, সেই বুথে থাকেন না, তিনি থাকেন অন্য কোনো বুথে এবং সেখানে তার ভোটার লিস্টে নাম আছে। আপনি সেটা জানলেন, এরপর আপনি কি ব্যবস্থা নিতে পারেন সেটা? আগে তো একটা কমপ্লেন জায়গা ছিল, এখন কি করা যাবে এটা অবশ্যই এখনো কমপ্লেন করা যাবে, এখনো কমপ্লেন করা যাবে, অবশ্যই। সেই জন্য দেখুন, এবং শুধু তাই না, আমি আর একটা জিনিস আমি বলতে এই মুহূর্তে ভুলে গেছি, যে বিএলও নিয়ে আলোচনা করছিলাম, আমাকে অনেকেই ফোন করে জানিয়েছেন যে এই যে বিএলও নির্বাচন করা হচ্ছে, এর মধ্যে বেশ কিছু বিএলও তারা হচ্ছে যে একদিকে সরকারি কর্মচারী, অপরদিকে তৃণমূল কংগ্রেসের নেতা। আমি প্রথমত বলে দিই আপনাদের, এই 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 যে চিন্তন স্কিমে, সেই যে চিন্তন প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে, যে একজন ব্যক্তি যিনি সরকারি কর্মী, তিনি আধিকারিক হতে পারেন, গ্রুপ ডি স্টাফ হতে পারেন, গ্রুপ সি স্টাফ হতে পারেন, তিনি কখনোই পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারেন না, নেতা হতে পারেন না। তিনি একজন ভোটে দাঁড়িয়েছেন, তার হয়ে ভোট প্রচার করতে পারেন না। শুধু তাই না, ইভেন তিনি যে যে ভোট, ওই চটের ঘরে গিয়ে ওই যে যাকে ভোট মেরে এলেন, বাইরে এসে বলতেও পারেন না আমি সিপিএম কে ভোট দিয়েছি বা বিজেপি কে ভোট দিয়েছি বা কংগ্রেসকে ভোট দিয়েছি বা অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়েছি, সেটাও বলতে পারেন না। একজন সরকারি কর্মচারী সে কি করে রাজনৈতিক দলের সদস্য হবে? যদি দেখেন এই কাণ্ড ঘটেছে যে কোনো বিএলও সরকারি কর্মচারী একদিকে, অপরদিকে যে সে তৃণমূলের কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বা সে ওই তৃণমূল কংগ্রেসের এমএলএ এর সাথে ঘুরে বেড়ায়, আর তার হয়ে ওই আগের ভোটে প্রচার করেছে, ভিডিও আছে, সমস্ত কিছু নিয়ে তার যে দপ্তরে কাজ করে, বিডিও অফিসে কাজ করলে বিডিও অফিসে, এসডি অফিসে কাজ করলে এসডি অফিসে, ডিএম অফিসে কাজ করলে ডিএম অফিসে, বিকাশ ভবনে কাজ করলে বিকাশ ভবনে, স্বাস্থ্য দপ্তরে কাজ করলে স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে ডিএইচএস কে, সেক্রেটারি হেলথ কে একটা করে চিঠি লিখে দেবেন। এই চিঠির জেরক্স, স্পিড পোস্টের রিসিট আর রিসিটের ট্র্যাক রিপোর্ট রেখে দেবেন। আর যদি যেহেতু বিএলও, নির্বাচন কমিশনকেও চিঠি লিখবেন, তারপরে ব্যবস্থা নিয়ে আদালতে আসবেন, কারণ এবং তার সার্ভিস টার্মিনেট হবে। তার কারণ একজন সরকারি কর্মী, তিনি পলিটিক্যাল পার্টির সদস্য হতে পারেন না। ডাব্লিউবিএসআর এর ক্লিয়ার কাট বার রয়েছে এদের এই পারপাসফুলি। তার কারণ একদিকে মমতা ব্যানার্জি বলছেন এসআইআর আমি করতে দেবো না জীবন্ত অবস্থায়, অপরদিকে এই কর্মীদের তালিকা, এরা কি মানে মঙ্গল গ্রহ থেকে আনা কোনো ব্যক্তি নাকি? এরা রাজ্য সরকারি কর্মী, নাহলে স্কুলের মাস্টারমশাই। ফলে এই যে বিশেষ করে এদের ভয় আছে যে কিছু ভোটার সব ঢুকিয়েছে,
মৃত ভোটারের নাম বাদ যাবে, তার ফলে অনেকটা বিড়ম্বনায় পড়বে তৃণমূল কংগ্রেস। ফলে নিজের দলের লোকজন ঢোকানোর বন্দোবস্ত করেছে। আপনারা এগুলোকে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করে সেগুলোকে যাতে তারা বিএলও না থাকতে পারে তার বন্দোবস্ত করবেন। কারণ এটা কিন্তু একটা বৃহৎ টাস্ক। কারণ এই যে যে উদ্দেশ্যে এটা মানে প্রকৃত উদ্দেশ্য বলছি, রাজনৈতিক উদ্দেশ্য বাদ দিয়ে, প্রকৃত যে উদ্দেশ্যে এসআইআর এর প্রভিশন রাখা হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে, যে প্রকৃত ভোটার তালিকা, সেটা তৈরি হবে না। প্রকৃত ভোটার তালিকা তৈরি করতে গেলে বিএলও যে হবে তাকে কিন্তু কোন রাজনৈতিক দলের সংসর্বতা আছে, তাকে কিন্তু থাকলে তাহলে কিন্তু প্রকৃত এই যে ভোটার লিস্টের অবতারণা সম্ভব নয়। তাই প্রকৃত ভোটার লিস্ট তৈরি করতে গেলে আপনাকে প্রথমে একটি স্বচ্ছ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এখন এই নির্বাচন কমিশন সেটা যদি তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে আদালত ছাড়া কোনো উপায় নেই। খুব স্বাভাবিকভাবেই আপনারা যদি এরকম কেউ থেকে থাকে, অনেকে ছিলেন, আপনারা ইভেন সংবাদ মাধ্যমেও দেখেছেন, আরো যদি কিছু থেকে থাকে, আমি যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে রিপ্রেজেন্টেশন করবেন এবং তাদের নাম বাতিল করা বন্দোবস্ত করবেন। এবং শুধু নাম কেন, তাদের সার্ভিসও টার্মিনেট হওয়া উচিত, কারণ এটা ক্লিয়ার কাট বার রয়েছে। খুব ভালো কথা বলেছেন, আমরা খুব সাহস পাচ্ছি, এবং আমার মনে হয় যে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে তারাও নিশ্চয়ই এই সাহসটা আমাদের সাথে পাচ্ছেন। আমার আরেকটা প্রশ্ন আছে, একটা আইনগত ব্যাপার, কিভাবে এটাকে মোকাবিলা করা যায়। 2002-এর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথমত হচ্ছে যেদিনে প্রকাশ করা হলো সেদিনকে আমি কলকাতা থেকে ফিরছিলাম বাসে, আস্তে আস্তে নেটওয়ার্ক খারাপ, তবুও আমি দেখছিলাম যে অতি দ্রুত আমি যে কোনো জায়গার বুথের তালিকাটাকে বের করে দিতে পারছি ভোটার। আজকে বা গতকাল থেকে এটা কোনো মতেই সেটা কিন্তু ঢোকা যাচ্ছে না। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে 2002-এর তালিকাটা প্রকাশ করা হয়েছে, আমি দেখেছি কোনো একটা বুথে কোনো একজন পার্সন 2002-এর আগের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে কোনো একটি পলিটিক্যাল পার্টির হয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2025-এও তিনি ভোট দিয়েছেন, 2024-এও তিনি ভোট দিয়েছেন। 2002-এর যে তালিকা, সেই তালিকায় তার স্ত্রীর নাম আছে, তার ভাইয়ের নাম আছে, তার বাবা মায়ের নাম আছে, তার নামটি নেই। কি করণীয়? সেটা তার আগের ভোটার লিস্টে নাম আছে, ফলে 2002-এর এসআইআর এর নাম বাতিল হয়ে যাওয়ার পরেও তার স্ত্রীর নাম আছে, সেগুলো সে ম্যাপিং করাবে। এই নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। বেশ, এটা নিয়ে কোনো 2002-এর ভোটার এসআইআর এর নাম বাতিল হয়ে গেছে মানে ওটাই স্যাক্রোস্যান্ট ছিল, এটা ভাবার কোনো কোনো প্রকার কারণ নেই। ফলে ওটাই স্যাক্রোস্যান্ট ধরে যে সে তার নাম আবার এই 2026 সালে বাতিল হবে, এটা ভাবার কোনো কারণ নেই। যে হ্যাঁ, ওটা হচ্ছে লিঙ্কেজ, ভালো করে বুঝে নিন, যে 2002 সালের ওই যে এসআইআর এর নাম থাকাটা ওটা একটা লিঙ্কেজ। তার মানে এই নয়, ধরুন একজন ব্যক্তি, আপনি ভালো প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি তিনি তার 2002 সালের কোন একটা আগে কোন একটা ভোটার লিস্টে ছিল, 2002 সালের এসআইআর এর লিস্টে তার নাম, এসআইআর এর পরে তার লিস্টে তার নাম নেই, তার পরবর্তীতে তিনি আবার ভোট দিয়েছেন, যে যে কথা আপনি প্রশ্ন করলেন, তাহলে কি তিনি আবার এই তার নাম কি আবার এই নতুন তালিকায়, সংশোধিত তালিকায় আসবে কি আসবে না? তিনি নাগরিকত্ব সরি প্রমাণ জন্য তিনি ভোট দিয়েছেন, এই সমস্ত প্রমাণ পত্রগুলো এবং যা যা এই নথি লিস্টে আছে সেগুলো দেখিয়ে, সেগুলো কোনো একটা দেখিয়ে তিনি অবশ্যই তার নাম লিস্টে আসবে। এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে 2002 সালের লিস্টে তার নাম না থাকার জন্য 2026 সালের লিস্টে তার নাম থাকবে না। এটা ভাবার কোনো কোনো প্রকার কারণ নেই। এখানে একটা যে ব্যাপার কোনো আছে, কারণে সেটা নাম হলো বাতিল হয়। 2002 সালের যে অরিজিনাল যে তালিকা, নির্বাচন কমিশনের হাতের যে তালিকা, যেটা ওরা বিএলও দের দিচ্ছে, সেটা কিন্তু একটুখানি মিলিয়ে দেখে নিতে হবে। অনেক জায়গাকার খবর আছে যে সেখানে ডিসক্রিপেন্সি আছে, মানে হ্যাঁ, আগেকার যে অবশ্যই। হুম, অলোকেশ বাবু, আমি জাস্ট একটু থামিয়ে বলে নিই, কারণ বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেওয়া উচিত, যে 2002 সালের যে তালিকা, সেই তালিকাটাই একেবারে স্যাক্রোস্যান্ট না। এরকম কোনো ভাবার কারণ নেই যে এসআইআর হয়েছে মানে সেই তালিকা একেবারে স্যাক্রোস্যান্ট। তার প্রমাণ তো প্রশান্ত কিশোর নিজে, যে দু জায়গায় নাম আছে,
এসআইআর হওয়ার ফলেই যে একেবারে একেবারে ত্রুটিহীন একটি লিস্ট তৈরি হয়েছিল, এরকম ভাবার কারণ ও লিস্টেও ত্রুটি থাকতে পারে। ফলে একজন মানুষ তিনি আবার 2026 সালে তার নাম ভোটার লিস্টে থাকবে না, এটা ভাবার কোনো প্রকার কারণ নেই। বিভিন্ন কারণে বাদ হয়ে যেতে পারে। তিনি হয়তো ধরুন এবারের ক্ষেত্রেও 2026 সালের ক্ষেত্রে ধরুন একজন মানুষ, আমি যে কথা বলতে বলতে অলোকেশ বাবু বলতে শুরু করে, ধরুন একটা মুর্শিদাবাদের একজন মানুষ কেরলে তিনি তার গোটা সপরিবারে কাজে চলে গেছেন। তো স্বাভাবিকভাবে 3বার বিএলও গেলেও তিনি অশিক্ষিত মানুষ, ওই যে হয়তো ওই মানে বাটন যে ফোনগুলো সেগুলো নিয়ে কেরলে কাজ করতে গেছেন, কারণ প্রান্ত সীমার মানুষ অনেকের হাতেই, আপনি মুর্শিদাবাদ নদিয়া থেকে শুরু করে অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো আজকে এই চিন্তনের এই প্ল্যাটফর্ম হয়তো আপনি দেখতে পাচ্ছেন। ফলে আপনার কাছে যে ফোনটি আছে সেই অ্যান্ড্রয়েড ফোন বা সেই আইফোন তো ওই শ্রমিকের কাছে নেই। তিনি এই এসআইআর হচ্ছে সেটা নিয়েও ওয়াকিবহাল নয়। গত 6 মাস ধরে হয়তো কেরলে আছেন বা মহারাষ্ট্রে আছেন বা কর্ণাটকে আছেন, সে আগামী 6 মাসও হয়তো কর্ণাটকে থাকবেন। তার এসআইয়ের ফলে তার নামটি হয়তো বাদ গেল, তার মানে কি সে ভারতীয় নাগরিক না, নাকি সে ভোটার না? ফলে এরকম অনেক উদাহরণ পাবেন আপনি মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, মালদা, অনেক লোককে পাবেন যারা 6 মাস 1 বছর কেরলে চলে যায়, কর্ণাটকে চলে যায়, মহারাষ্ট্রে চলে যায়। ফলে সেই ব্যক্তি আর ভারতবর্ষের নাগরিক থাকবে না, তাকে বিএসএফ দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে ওই বাংলাদেশে। ওই এক নেতা বলছেন, যে না জেনে না বুঝে বলছেন। ফলে এসআইআর হওয়া মানেই একেবারে তারপরেই আর ভারতের ভোটার থাকবে, মানে সে আর ভোটার থাকবে না, নাগরিকত্ব চলে যাবে, অবুঝের মতো কথাবার্তা। এটা পরিষ্কার হলো আমাদের কাছে যে না, একটা ভোটার জিনিস কিন্তু তালিকায় একটু বলতে হবে অ্যাঙ্কার, সেটা হলো যে আমাদের এই যে একটা কনসেপশন আছে যে কেউ বলছে আমরা এসআইআর কে অ্যাকসেপ্ট করি না। তো এসআইআর কে তুমি অ্যাকসেপ্ট করো বা না করো, তোমাকে কিন্তু ওই যে এনুমারেশন ফর্মে সই করতে হবে। সই না করে জমা না দিলে তার কিন্তু 2025-এ তার মানে নতুন যে ভোটার তালিকা 2026 হবে, সালে হ্যাঁ, সেটা কিন্তু নাম থাকবে না। এইটা অনেকের ক্ষেত্রে, অনেকে এটাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে জটিলতা হচ্ছে। প্রথম কথা হচ্ছে এনিউমারেশন ফর্ম দুটো করে দেবে, দুটো করে দিয়ে একেবারে একই রকম ভাবে ফিল আপ করে একটা ওদের জমা দিতে হবে, একটা ওরা সই করে ফেরত দেবে এবং ভেরিফাইড বলে ওরা কিন্তু সার্টিফাই করে দেবে। এই জায়গাটা যেন যত্নশীল হয়ে থাকে, কারণ এর পরের যে লড়াই, সেই লড়াইটার জন্য কাগজটা জরুরি হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রথম পর্বে কোনো ডকুমেন্ট সেভাবে দিতে হচ্ছে না, কারণ যদি আনম্যাপ থাকে তাহলে তাকে কিন্তু শোকজ করবে। শোকজের পর হচ্ছে 9 ডিসেম্বর থেকে তাকে ডাকবে। এই ডাকার সময় যে হিয়ারিংটা হবে, সেই হিয়ারিং সময় পলিটিক্যাল বিএলএদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং বাইরের যে আন্দোলনের চাপ সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার, বিশেষ করে বাড়িতে যে বধূরা এলো অন্য বাড়ি থেকে, তাদের নামের যে সমস্ত ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হচ্ছে, এখানে এরপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে বাড়ির লোক কিন্তু তার হয়ে সই করে দিতে পারবে। শুধু এই ক্ষেত্রে সে বাইরে থাকলেও তার সঙ্গে তার সম্পর্কটা ওই বাড়ির লোককে লিখে দিতে হবে। আর আরো সবচেয়ে ভালো পদ্ধতি তো হচ্ছে ডিজিটালাইজ, মানে তাকে হচ্ছে অনলাইন সে যদি আবেদন পূরণ করে দিতে পারে সেটা তো খুব ভালো। ফলে সেই জন্য আমরা বলবো যে এখন এখন এই একটা মাস সময়ে যথাযোগ্য যা যা করার দরকার, যা যা ডকুমেন্ট করার দরকার, সেগুলো করতে হবে আমাদের। এবং এই প্রসঙ্গে বলা ভালো, এখন সরকারি প্রশাসক যারা আছেন তারা কিন্তু সমস্ত কাগজপত্র দেওয়া বন্ধ করে দিচ্ছেন। এসডিও সেই সময় সই করছে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি দেবে না, তাদের ফ্যামিলি ট্রি দেওয়ার কথা, তাদের ফ্যামিলি ট্রি দেওয়া সব বন্ধ করে দিয়েছে। ফলে দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব যত্নশীল ভাবে এই একটা মাস আমাদের আমাদের দিক থেকে যতগুলো মানুষ করতে পারে সেটা মানুষকে করার জন্য আহ্বান করা। এবং তারপর হচ্ছে যে তারপরে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতিকে, যেভাবে সামিন্দা বললেন যে এত সহজে ছেড়ে দেওয়া হবে না, লড়াই হবে, আইনি লড়াই হবে, রাস্তার লড়াই হবে, ময়দানের লড়াই হবে, সব ধরনের লড়াই হবে। মানুষকে যাতে প্রকৃত মানুষ, প্রকৃত ভোটার, তাকে যদি বাদ দেওয়া হয় তাহলে ছেড়ে কথা বলা হবে। ঠিকই আমরা দেখুন, অলোকেশ বাবুর কথা বলার পরে আমি 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 দুটো কথা বলতে চাই। দেখুন, আমি যেটা বললাম সেটা হচ্ছে একেবারে আলটিমেট সিনারিও, কিন্তু আমি সকলকে আহ্বান করব যে দেখুন, আপনার যে রাজনৈতিক দলেরই মানে মতেরই বিশ্বাস হন, রাজনৈতিক পথের বিশ্বাস হন, রাজনৈতিক দলের নেতা হন, কর্মী হন, যাই হন না কেন,
এই অবস্থায় দাঁড়িয়ে সকলে সংঘবদ্ধ হয়ে, কারণ হচ্ছে বুঝতেই তো পারছেন, একটা পারপাসফুলি করা একটি পদক্ষেপ, যে পদক্ষেপের পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে সকলকে, সমস্ত নাগরিককে, সমস্ত ভোটারকে একসঙ্গে, আমি দুটো শব্দ একসঙ্গে বললাম, জোটবদ্ধ অবস্থায় যাতে সকলের নাম আবার ভোটার লিস্টে আসে তার বন্দোবস্ত করতে হবে। এই কারণেই করতে হবে, কারণ সামনে 2026 সালের যে যে উদ্দেশ্যটা হচ্ছে, সেটা হচ্ছে ভোট। সেটা অত্যন্ত ক্রুশিয়াল একটা ভোট হতে চলেছে। তার কারণ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের ভোট কিন্তু আগামীর ভবিষ্যৎ ঠিক করবে, এ দেশের ভবিষ্যৎ। কারণ পশ্চিমবঙ্গে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, তার উপর দাঁড়িয়ে আগামী দিনে অর্থনৈতিক যে পদক্ষেপগুলো, আগামী দিনে রাজনৈতিক পদক্ষেপ এবং আগামী দিনের সামাজিক পদক্ষেপ, সেগুলো কিন্তু নেবে আরএসএস, বিজেপি। ভোট যদি তারা কম পায় তাহলে এক ধরনের পদক্ষেপ, ভোট বেশি পেলে আরেক ধরনের পদক্ষেপ, ভোট না পেলে আরেক ধরনের পদক্ষেপ। অতএব পশ্চিমবঙ্গের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে, ভারতবর্ষের সমস্ত নাগরিককে আমি আহ্বান করব যে আপনারা জোটবদ্ধ অবস্থায় আপনাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে ওঠানোর বন্দোবস্ত করবেন, একসঙ্গে থেকে করবেন, বিএলএদের সঙ্গে যোগাযোগ রেখে, বিএলওর সঙ্গে যোগাযোগ রেখে। আপনারা যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, যে মতের বা যে পথেরই বিশ্বাসী হন না কেন, একসঙ্গে থেকে সকলের নাম ভোটার লিস্টে যাতে আসে তার বন্দোবস্ত করবেন। এবং এটা অত্যন্ত সহজ প্রক্রিয়া। আর বিশেষ করে যারা বাইরে আছেন, অনেকের কাছে হয়তো ফোন নেই, অ্যান্ড্রয়েড ফোন নেই, আইফোন নেই, যদি বাইরে থাকেন চেষ্টা করবেন অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করে যাতে আপনারা আপনাদের যে নাম সেটা যাতে ইনট্যাক্ট থাকে ভোটার লিস্টে, তার তো বন্দোবস্ত। আচ্ছা, এই যে ফিরদৌসবাবু, এখানে এই প্রশ্নটার উত্তর একটু আপনি দিলে পরে খুব ভালো হয়। দেখুন, এই যে সামনে আমি দেখেছি, আমার মা, আমার মা মা মামারা, মামা। মামারা আমি যা পড়তে পারছি একটু ছোট্ট ছোট লেখা, আমার মা মামারা আগাগোড়া এই দেশীয়, কিন্তু মায়ের 2002 সালে নাম নেই, আর নিজের কোনো ডকুমেন্টও নেই। কি করতে পারি? রেসিডেন্স সার্টিফিকেট কোথা থেকে দিতে হবে? দেখুন, মায়ের তো কোনো না কোনো লিঙ্কেজ নিশ্চিতভাবেই থাকবে। আপনি যদি স্পেসিফিক করতেন তাহলে নিশ্চিতভাবেই সেটা বলা যেত যে কোনো কাগজ নেই, মানে আপনার মায়ের নিশ্চিতভাবে 2002 সালের নাম নেই, কিন্তু তার আগের নামগুলো, একটি পদক্ষেপ আছে সেটিকে বলা হয় আইনগত পদক্ষেপ, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আপনি তার আগের ভোটার লিস্টগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, আর রেসিডেন্স সার্টিফিকেট নিশ্চিতভাবে পেতে পারেন। আর সংশ্লিষ্ট দপ্তর থেকে, আধিকারিকদের থেকে, আপনার পঞ্চায়েত থেকে, যদি পঞ্চায়েত এলাকার না মিউনিসিপ্যালিটি এলাকা, কোন এলাকার বাসিন্দা আমি বুঝতে পারছি না, ফলে সেই নিয়ে স্পেসিফিক অ্যান্সার দিতে পারছি না। যে যদি বলতেন পঞ্চায়েত এলাকা তাহলে বলে দিতাম কিভাবে নেবেন, বা যদি মিউনিসিপ্যালিটি এরিয়া বা কর্পোরেশন এরিয়া হলে বলে দিতে পারতাম। ফলে এটা যেহেতু আপনি মেনশন করেননি, সেহেতু ওইভাবে তো আর নির্দিষ্টভাবে বলতে পারছি না। তা বলতে পারি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেবেন। পঞ্চায়েত হলে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন হলে কর্পোরেশন, যে ক্ষেত্রে যেটা হবে, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। ঠিকই, আমরা অনেকক্ষণ আলোচনা করছি। সুস্মিতা চৌধুরী বা আরো যারা লিখেছেন, প্রশ্নগুলোর উত্তর মোটামুটিভাবে আমাদের এখানে আলোচনায় যে দুজন আলোচক রয়েছেন তারা মোটামুটিভাবে প্রায় সব আলোচনার উত্তরগুলোই আমরা পেয়ে গেছি। কিন্তু আপনারা এতক্ষণ ধরে আছেন, আপনাদের প্রশ্নগুলো আমি যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি, কিন্তু তুলব কি? ওনারা দুজনই যে কথাগুলো বলেছেন, আমি দেখছি যে আমাদের অভিজিৎ ব্যানার্জি বা যারা প্রশ্নগুলো তুলেছেন, বক্তব্যের মতামত দিয়েছেন, সেগুলো সবই আলোচনার মধ্যে মনে হচ্ছে এসেছে। খুব একটা বেশি কিছু আলোচনা সেরকম কিছু আর আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আলোচনা তো হতেই পারে প্রচুর। উনি যে সাজেশনটা আমাদের দিয়েছেন, দুজনেই সেই সাজেশন দিচ্ছেন যে আমাদের একবার না, আলোচনা। আপনাদের দেখুন, আর একটা কথা বলে দিই, যে ধরুন মানে এই যে আগামী 1 মাস যে পদক্ষেপ হবে, তারপরে শুনানি হবে, শুনানির পরে যে এই যে শুনানিতে গিয়ে, শুনানিতে আপনি যে একেবারে শুনানির সমস্ত প্রভিশন গুলো
আপনি পাচ্ছেন কিনা, মানে আপনি অপরচুনিটি অফ হিয়ারিং সেটা প্রপার পাচ্ছেন কিনা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে শুনানি যাদের হবে তারা মানে কিছুটা হচ্ছে মানে ডাউটফুল বলতে পারেন, সেই ক্ষেত্রে অপরচুনিটি অফ হিয়ারিং সেটা ফেয়ার হওয়া অত্যন্ত প্রয়োজন। আর এই যে আগের পর্বে আলোচনার সময় বলছিলাম না যে এই যে আধিকারিক নির্বাচনের ক্ষেত্রে এই যে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক নির্বাচিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে, কসস থাকতে হবে। তার কারণ এই যে ধরুন যারা শুনানি করবেন সেই সংশ্লিষ্ট আধিকারিকদের তাদের কিন্তু আনবায়াসড হতে হবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। তাদের কোনো পার্সোনাল বায়াসনেস থাকছে কিনা, অন্য কোনো কনসিডারেশন থাকছে কিনা। কারণ আপনারা ইতিমধ্যে ওয়াকিবহাল যে বিহারে বেশ কিছু এরকম ঘটনা ঘটেছে যে টাকা পয়সা নিয়ে এদিক ওদিক করা, অনেক বেশ কিছু উদাহরণ কিন্তু অলরেডি তৈরি হয়েছে। আর আমার রাজ্যে যে পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছে বর্তমানে, সেখানে কিন্তু এই আর্থিক লেনদেন যদি কোনোভাবে কারোর কাছে এই খবর আসে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পার্কুলেট করবেন। আর এই পদ্ধতিতে কোনোভাবেই যাতে দুর্নীতি দানা না বাঁধে, কারণ এই ধরনের ক্ষেত্রে একটা আবহাওয়া তৈরি হয়েই যায়, ফলে সেটা যাতে না বাঁধে সেই সম্পর্কে সকলেই যেন সচেতন থাকবেন। অলোকেশ বাবুর কাছে আমি প্রশ্ন করবো। অলোকেশ বাবু একটু ঢুকতে হবে আবার, শুনছেন? বেশ, উনি হয়তো এসে যাবেন, কিন্তু ফিরদৌসবাবু আছেন। সেটা হচ্ছে যে টোটাল আলোচনা আমাদের হলো যে কি করণীয় আছে না আছে, কিন্তু একজন যে দরখাস্ত করবেন বা দেবেন কাগজপত্র, সেইগুলো অলোকেশবাবু এসেছেন, ঠিক আছে। কাগজপত্র তার তো ডকুমেন্ট পাবেন। বিহারের কাগজপত্রে আমরা পড়ে যা শুনেছি, বিহারে যখন ওই সকল ডকুমেন্টগুলো চেয়েছে, অনেক সময় বিএলএর পক্ষ থেকে ওই রিসিপ্টটা দেওয়া হয়নি। আমাদের এখানে সেটা অবশ্যই দেবেন, সেটা অবশ্যই দেবেন, সেটা অবশ্যই দেবেন। অলোকেশ বাবু বলুন, এখানে যদি সেরকম হয় তাহলে আপনারা কি ভূমিকা পালন করবেন? প্রথম কথা হচ্ছে যে বিহারে এই জিনিসগুলো হয়েছে। প্রথম হলো যখনই ডকুমেন্ট পেয়েছে, সেই ডকুমেন্ট গুলো কিন্তু ওদের যে অ্যাপস ছিল সেই অ্যাপে তোলেনি, এবং সেক্ষেত্রে বিএলএদের ভূমিকা অবশ্যই ঠিক ছিল না। এবং হচ্ছে এখানে আমাদের সেগুলো সতর্ক থাকতে হবে। এখানে যেহেতু বিহারের অভিজ্ঞতাটা আমাদের সামনে আছে, সেই জন্য এইটা আমাদের কাছে বাড়তি সুযোগ এসেছে যে আমাদের বিএলএদের তাদের দেখতে হবে। কারণ আমরা ইতিমধ্যে বলেছি বিএলএদের যে আপনারা ফলো করুন বিএলওদের, যেটা শামীম বাবু বললেন যে বিএলওদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, ফলে এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকলে সে তার মতন কাজ করার চেষ্টা করবে। তাকে নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে বিএলএদের একটা বড় ভূমিকা থাকবে। ফলে সেই জন্য এভরি স্টেপ তাকে ফলো করতে হবে। সে কোন এনুমারেশন ফর্ম নিচ্ছে, সেটাকে পিডিএফ কিভাবে করছে, সেটাকে ডিজিটালাইজ কিভাবে করছে, পারলে তার একটা কপি নিজের কাছে রাখার সুযোগ দেওয়া যায় কিনা সেটা দেখা। সে প্রি এনুমারেশন ফর্ম যেগুলো করেছে সেগুলো ম্যাপিং কারা এলো, কারা ম্যাপিং এর মধ্যে নেই, তারা কোন কোন কিসের জন্য ডাউটফুল ইত্যাদি, এইগুলো নিয়ে আমাদের লোকের কাছে গিয়ে তার যে সমস্যাটা কোথায় সেটা বুঝে তাকে হেল্প করতে হবে। এবং এটা আমাদের খুবই সিরিয়াস ব্যাপার যে অভিযোগ এখন কিন্তু শুধু বিএলওর কাছে করা যাবে না, সবার কাছে করা, এই ইআরওর কাছে করা যাবে, ইআরওর কাছে করা যাবে, ইআরও ফেল করলে ডিএম এর কাছে করা যাবে, এবং তারপরে তো একেবারে নির্বাচন আধিকারিকের কাছে করা যেতে পারে। ফলে সেই জন্য চারিদিক বেঁধে একদিকে হচ্ছে যে এই যে আমাদের প্রত্যয়টা যদি থাকে যে আমরা প্রত্যেকটা বিষয় খতিয়ে দেবো। সবচেয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে মেয়েরা। এই যে প্রশ্নটা এলো না মেয়েদের লিঙ্কেজের একটা জায়গা, মেয়েদের লিঙ্কেজের জায়গাটা সব জায়গাতে একটা তাহি তাহি রব এসে গেছে। ফলে এই মেয়েদের লিঙ্কেজের একটা বিষয়, মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা বিষয় এসেছে, গরিব মানুষের কাগজের একটা বিষয় এসেছে। কিভাবে কত রকম ভাবে এটাকে আমরা ডকুমেন্টেড করতে পারি, তার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। বিএলএদের ইনফরমেশন গুলো নিতে হবে, যে জায়গাগুলো সেই ইনফরমেশন গুলো দিলে কার্যকরী হতে পারে করতে হবে। আর তো আইনের পথ তো খোলাই আছে, সেই সব দিক দিয়ে যেতে হবে। তবে মানুষের মধ্যে এখন সাহস তৈরি করতে হবে যে আপনি একেবারে এদেশের মানুষ, এদেশে আপনার অবদান আছে, এই দেশ থেকে ম্যাপ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা রুখে দেবো।
এটাই হচ্ছে না আমাদের এবারে এবারে একটু বলি যে এই যে যে কথা অলোকেশ বাবু বলছিলেন না, যে আপনি অভিযোগ করবেন প্রথমে বিএলও থেকে শুরু করবেন, বিএলও না হলে না যদি সেটাকে রেকটিফাই করতে পারে ইআরওর কাছে করবেন, তারপরে ডিইওর কাছে করবেন। কিন্তু এখানে এই যে ধরুন এই ইলেকশন কমিশন, তারা দেখবেন আপনি যদি এপিক কার্ড নাম্বার দিয়ে আপনি যদি ডিটেলস চেক করেন তাহলে দেখবেন সেখানে দেখবেন বিএলওর নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, ইআরওর নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে ডিওর নাম আছে কিন্তু ফোন নাম্বার দেওয়া নেই। সাধারণত এই ডিএও হচ্ছে সাধারণভাবে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার। ফলে এই যে ডিস্ট্রিক্টের যিনি ইলেকশন অফিসার আছেন, ডিএম, এই যে তার নাম দিয়েছেন, এই ক্ষেত্রে আমি একটা সাজেশন নিশ্চিতভাবে যখন পরবর্তীতে ওই অল পার্টি মিটিং এ যাবে আমি নিশ্চিতভাবে এটা তাদের বলে দেবো যে অন্ততপক্ষে ফোন নাম্বার গুলো রাইটলি দেওয়া, এবং তার সঙ্গে পারলে এই যে ডিওর মেল আইডি দেওয়া। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মেল আইডি দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আমরা রেকর্ড থেকে যাই। কেউ ধরুন কোনো একটা অভিযোগ মেলে পাঠালো, মেলে আপনার রেকর্ড থেকে চাই, ফলে রেকর্ড তৈরি করা অত্যন্ত জরুরি। আমি আর রেকর্ড তৈরির পারপাসে এই যে ফোন নাম্বার গুলো আছে আপনার দেখবেন এটা হোয়াটসঅ্যাপ কিনা, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সঙ্গে ভাই স্পিড পোস্টে পাঠিয়ে রেখে দেবেন। তাহলে কি হবে, স্পিড পোস্টে পাঠালে, স্পিড পোস্টে যখনই পাঠাবেন যে কোনো চিঠি, যে এই সংক্রান্ত যে কোনো অসুবিধার মধ্যে পড়লে, আমি মানে গোটা প্রসেসটার ক্ষেত্রে বলছি, মানে ইভেন পরবর্তীতে হিয়ারিং এর ক্ষেত্রেও আপনারা বাই স্পিড পোস্টে পাঠালে, ধরুন একটা চিঠি পাঠালেন বাই স্পিড পোস্টে, তাহলে চিঠিটা যখন খামে ভরার আগে চিঠির জেরক্স করে রাখবেন। অনেকেই ভুল করেন কি, চিঠি পাঠালেন কিন্তু খামে ভরার আগে জেরক্স করে রাখেন, আরে আপনি কি লিখে পাঠিয়েছেন তার তো আপনি ডকুমেন্ট রাখবেন। চিঠির জেরক্স, স্পিড পোস্টের এরকম একটা রিসিপ্ট দেয়, সেই রিসিপ্টটা রেখে দেবেন। আর ওই রিসিপ্টের দেখবেন যদি স্পিড পোস্টে পাঠান ইডাব্লিউ দিয়ে নাম্বার স্টার্ট হয়, আইএন দিয়ে শেষ হয়, তার একটা ট্র্যাক রিপোর্ট রেখে দেবেন। অর্থাৎ আমাদের আইনের চোখে আমাদের দেশে যদি আইটেম ডেলিভার্ড হয় দ্যাট মিনস গুড সার্ভিস, অথবা আইটেম রিফিউজাল হলেও দ্যাট মিনস গুড সার্ভিস। অর্থাৎ একজন আধিকারিকের কাছে আপনি একটা চিঠি পাঠালেন, তিনি ওই ডকুমেন্টটা গ্রহণ করলেন, তারপরে তিনি আর কোনো পদক্ষেপ করলেন না, কিন্তু ধরে নেওয়া হবে আইনের চোখে যে তিনি ওই ডকুমেন্টটা পেয়েছেন, পড়েছেন, তারপরে পদক্ষেপ করতে পারেননি, তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বা ডকুমেন্ট যদি রিফিউজও করে তাহলেও ধরে নেওয়া হবে আইনের চোখে যে ওটা গুড সার্ভিস। ফলে এই যে অত্যন্ত জরুরি যা যা পাঠাবেন সংশ্লিষ্ট, যে কথা অলোকেশ বাবু বলছিলেন, যে কথা আমি এর আগে বলছিলাম, যে আপনি আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি মনে হয় এই গোটা পদ্ধতিতে, যে চিঠি পাঠাবেন না কেন সেই চিঠির নথি রেখে দেবেন। নথি যদি না রাখেন, আপনি চিঠি পাঠালেন অথচ নথি রাখলেন না, তাহলে কিন্তু তাই সেই বিষয়টি কিন্তু সঠিক হবে না। ফলে আপনি চিঠি পাঠাবেন, চিঠির জেরক্স রাখবেন, স্পিড পোস্টের রিসিপ্ট রাখবেন, রিসিপ্টের ট্র্যাক রিপোর্ট রাখবেন। আমি এই প্রসিডিউরাল বিষয়গুলো এই আলোচনায় বলছি এই কারণেই, তার কারণ এই লড়াইটা কিন্তু অনেকটা দীর্ঘ হতে পারে। তার কারণ এই আমরা বুঝতে পারছি না যে নির্বাচন কমিশনের এই যে এটি করা তার আসল উদ্দেশ্য কি। কারণ এই যে ধরুন আমি বললাম আমার ক্ষেত্রেই আমি দেখছি বিএলও ইআর নাম আছে, নাম ফোন নাম্বার আছে, কিন্তু ডিইও তার নাম আছে ফোন নাম্বার নেই। তাহলে যদি ও কোনো কাজ ভুল করে তাহলে তাকে ফোন করবেন কি করে, তাকে জানাবেন কি করে, একটা মেল আইডি দিয়ে দিতে পারতেন। ফলে এই যে বিষয়গুলো, কারণ আপনি জানেন না কি উদ্দেশ্যে এটা করছে, ফলে সে উদ্দেশ্য যাই হোক না কেন আপনি আপনার অধিকার পুরোটা বুঝে নেবেন। তাহলে আমরা অনেকক্ষণ আলোচনা চলছে, একদম মোটামুটি খুব ভালো আলোচনা হয়েছে। অলোকেশ বাবু এবার শেষ করে দেখছি, বক্তব্য আছে আপনার? একদম 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 তাহলে শেষ করে দিই, কিন্তু শেষটা হচ্ছে না, এটা আবার নতুন করে শুরু হবে। যা বলেছেন এখানে আমাদের কমেন্ট বক্সে যা এসেছে এবং আমাদের আলোচকরা যা বলেছেন যে আমাদের আবার আলোচনায় বসতে হবে, আবার আলোচনা কিছুটা আগিয়ে যাক, তারপরে আলোচনায়। আজকে যারা অংশ নিয়েছেন, যারা ঠিক আছে। মন্ডলী আছেন, তাদের সবাইকে আন্তরিক অভিবাদন জানাই। অনেক রাত্রি হয়ে গেছে। আর আমাদের সঙ্গে যে দুজন আমাদের আলোচক, একটা হচ্ছে অলোকেশ দাস, প্রাক্তন সাংসদ এবং বীর্য স্বামী, তিনি আইনজীবী, এবং আমাদেরকে অনেক দিক থেকে এনরিচ করলেন, আমরা সবাই উপস্থিত করলেন। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের ধন্যবাদ। আমরা শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের চিন্তনের সঙ্গে থাকুন, আবার আমরা আলোচনা করতে আসবো।